আধুনিক যুগের এক জিনিয়াস মেয়ে টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীন যুগের এক মোটা মহিলার শরীরে, যাকে কিনা তার বাচ্চারাও পছন্দ করতো না। এই ড্রামার শেষ টুইস্টটা আর আসল ভিলেন কি, এটা কিন্তু তোমরা জাস্ট এক্সপেক্টই করতে পারবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ড্রামা এক্সপ্লেনেশন। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতেই আমরা শ্যারনকে দেখতে পাই, যে একটি সায়েন্স ল্যাবে কাজ করছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছিলাম সেটা সাকসেসফুল হয়েছে, আপনি তাড়াতাড়ি গিয়ে চেক করুন। এবার শ্যারন তো তার ল্যাবের দিকে পা বাড়ায়, কিন্তু ল্যাবে তখন প্রেমে মত্ত ছিল তার বয়ফ্রেন্ড হ্যাসলেট এবং শ্যারনের কাজিন রাইলির সাথে সে প্রেম করছিল। রাইলি বলে যে আমি কি শ্যারনের থেকে ভালো? হ্যাসলেট বলে যে ওই আনরোম্যান্টিক শ্যারন থেকে তুমি শত গুণে ভালো, ও তো আমার সাথে রোম্যান্স করতে চায় না। এবার তারা ল্যাবের টেবিলে রোম্যান্স করার সময় কিছু টেস্ট টিউব রাইলির হাত লেগে পড়ে যায় এবং সেখানেই আমরা একটি লাল আংটিও দেখতে পাই। এবার যাই হোক, ততক্ষণে শ্যারন তো ল্যাবে এসে ঢোকে এবং হ্যাসলেট ও রাইলিকে এই অবস্থায় দেখে তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে একটা কাঁচের বোতল হ্যাসলেটের মাথায় ভেঙে ফেলে এবং বলে যে কি করছো তুমি এটা। সে হ্যাসলেটকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি আমার কাজিনের সাথেই আমাকে চিট করছো। রাইলি বলে যে ও আমাকেই ভালোবাসে। শ্যারন বলে যে ঠিক আছে, তাহলে আমাদের ব্রেকআপ করে নেওয়াই ভালো। কিন্তু সেখানে সে হঠাৎই একটা অদ্ভুত গন্ধ পায়, কারণ রাইলির হাত লেগে যে টেস্ট টিউব গুলো পড়ে গেছিল তাতে যে কেমিক্যাল গুলো ছিল সেগুলো সব মিলেমিশে একটা অদ্ভুত মিশ্রণ সৃষ্টি হয়েছিল। এবং তখনই সেখানে এক ভয়ানক বিস্ফোরণ হয় এবং শ্যারন পৌঁছে যায় 132 খ্রিস্টাব্দে এবং তার সাথে তার সেই লাল আংটিটাও টাইম ট্রাভেল করে। এবার শ্যারন দেখে যে তার উপর দুজন অত্যাচার করছে এবং মারছে। তার আত্মা 132 খ্রিস্টাব্দের একজন মন্ত্রীর বড় মেয়ে শ্যারনের দেহে প্রবেশ করেছে, কিন্তু তার হাতে সেই লাল আংটিটা তখনও আছে। শ্যারন নিজের মোটা মোটা হাতগুলো দেখে অবাক হয়ে যায়। তখনই তাকে কর্মচারীটি চাবুকের বাড়ি মারে এবং অপর একজন তাকে লাথি মেরে ফেলে দেয়। তখন শ্যারনের এই জন্মের যে শ্যারনের দেহে সে প্রবেশ করেছিল তার স্মৃতিগুলি মাথার মধ্যে চলে আসে। তার মনে পড়ে যে এই সাম্রাজ্যের মুখ্যমন্ত্রীর বড় মেয়ে সে এবং তার ছোট বোন রাইলি। তার সাথে রাজকুমার চাওয়ের বিয়ে হয়েছিল, কিন্তু তার বোন রাইলিও রাজকুমারকে পছন্দ করত। রাইলি তাকে বলে যে শ্যারন, রাজকুমার আমাকেই ভালোবাসে, তোমার উচিত রাজকুমারকে ছেড়ে দেওয়া। শ্যারন তাকে বলেছিল যে আমি রাজকুমারকে ভালোবাসি, আমি রাজকুমারকে কখনোই ছাড়বো না। তখনই রাইলি খেয়াল করে যে রাজকুমার চাও সেখান দিয়েই যাচ্ছে। রাইলি সেই সুযোগটা কাজে লাগায় এবং হঠাৎই অ্যাক্টিং করে বলতে থাকে যে শ্যারন, আমি রাজকুমারকে ছাড়বো না, আমাকে ধাক্কা মেরে ফেলো না। এবং সে নিজে থেকে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়। চাও সাথে সাথে ছুটে আসে এবং সে তো ভাবে যে শ্যারন রাইলিকে ধাক্কা মেরে ফেলেছে। চাও শ্যারনকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি আজ থেকে ঘর ছেড়ে কোথাও বেরোবে না, এবং তাকে এক প্রকার গৃহবন্দী করে রাখা হতো। এবার এই দুই চাকর রাইলিরই চাকর ছিল এবং এরা শ্যারনের ওপর অত্যাচার করছিল। শ্যারনের মনে পড়ে যে এত বছর আমি ক্যারাটেটা কি এমনি এমনি শিখেছি, এবং সে তাদের চাবুক কেড়ে নিয়ে উল্টে তাদেরই মারে। পাশেই আমরা শ্যারনের ছেলে হান্স এবং মেয়ে ক্লোইকে দেখতে পাই। এবার কর্মচারীটি বলে যে আমি কিন্তু রাইলিকে বলে দেব। শ্যারন বলে যে তাই, এবং সে আরো একটা মোটা লাঠি নিয়ে তাকে মারতে যায়, কিন্তু রাজকুমার সেখানে এসে সেই লাঠি ধরে নেয়। কর্মচারীটি বলে যে রাজকুমার আমাকে বাঁচান, শ্যারন আমাকে এক্ষুনি মেরে ফেলবে। বৃদ্ধা কর্মচারীটি বলে যে আমি এত বছর এখানে কাজ করেছি আর উনি আমাকে মেরে ফেলতে চাইছেন। শ্যারন বলে যে রাজকুমার, আমি ওদের মেরে তোমাকেই সাহায্য করছি। চাও বলে যে চাকরদের মারলে আমার কি সাহায্য হবে? শ্যারন বলে যে আমি রাজকুমারের স্ত্রী, আমার একটা মর্যাদা আছে, আমি যাই ভুল করি না কেন চাকরদের কোনো অধিকার নেই আমার গায়ে হাত তোলার। আমার গায়ের দাগগুলি দেখুন, এবং আমরা তার গায়ে একাধিক মারের দাগ দেখতে পাই। শ্যারন বলে যে সমাজে কখনোই স্ত্রীর থেকে উপপত্নীর সম্মান বেশি হয় না। তাছাড়া রাইলির সাথে তো আপনার বিয়েও হয়নি, তাহলে তার চাকররা আমাকে অত্যাচার করছে, এটা কি আপনার ইমেজের জন্য ভালো? যারা এই সাম্রাজ্যের নিয়ম কানুন মানে না তাদের তো শাস্তি পাওয়া উচিত, তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এবার কর্মচারীগুলি চাওয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। হঠাৎই শ্যারনের মনে হয় যে চাওয়ের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে।
এবং সেই চাউয়ের পালস চেক করে এবং পালস চেক করেই সে বুঝতে পারে যে চাউকে বিষ দেয়া হচ্ছিল। রাইলি তখনই বলে যে মহারাজ, আমার কর্মচারীদের মৃত্যুদণ্ড দেবেন না। আসলে স্যারের আমাকে ছোটবেলা থেকেই ভীষণ টার্গেট করতো, তাই জন্যই ওরা আমাকে প্রোটেক্ট করার জন্য এমন করছে। স্যারেন বলে যে রাইলি, আমাদের মা আলাদা হলেও আমাদের বাবা কিন্তু এক। তোমার চাকররা আমাকে মারছে, এটা কি ভালো দেখায়? রাজকুমার, আগে ওদের চাবুকের বাড়ি মারা হোক, তারপর ওদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। চাও বলে যে এক্ষুনি ওদের নিয়ে গিয়ে চাবুকের বাড়ি দাও, ওদের যেন আমি আর চোখের সামনে কোনোদিন দেখতে না পাই, ওরা যেন কোনোদিন এই প্রাসাদে আর ফিরে আসতে না পারে। রাইলি বলে যে রাজকুমার, ওদের তাড়াবেন না, ওরা খুবই গরিব। রাজকুমার বলে যে আমি কোনো কথা শুনতে চাই না। তাদেরকে সঙ্গে সঙ্গে রাজকুমারের সৈন্যরা ধরে নিয়ে চলে যায়। রাজকুমার বলে যে স্যারেন, নিয়ম তো তাহলে সবার জন্যই এক হওয়া উচিত, তুমিও তো কর্মচারীদের মেরেছো, তাহলে তোমার কি শাস্তি হবে? স্যারেন তখন বলে যে মহারাজ, আমি যা বুঝছি আপনাকে স্লো পয়জনিং করা হচ্ছে, আপনি আর 3 মাসের মধ্যেই মারা যাবে। এক কাজ করি, আমি আপনাকে ছাড়িয়ে দিই আর আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলেই হয়। তখনই চাওয়ের বডিগার্ড চেজ বলে যে এটা তুমি কি বলছো? রাইলি বলে যে তুমি ওর মৃত্যু কামনা করছো। রাজকুমার চাও বলে যে বাজে কথা ছাড়ো, তোমার শাস্তি হলো তোমাকে 3 দিন কোনো খাবার দাবার দেওয়া হবে না। এই বলে রাজকুমার সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু তখনই তার মুখ থেকে রক্ত উঠতে শুরু করে। শ্যারন বলে যে রাজকুমার, আমি আপনার জন্য অপেক্ষা করব, কারণ আপনার রোগ সারাতে আপনাকে আমার কাছেই আসতে হবে। এবার শ্যারন তখনই মনে মনে ভাবে যে ইস, আমি কতই না ভালো ভালো ওষুধ জানি, কিন্তু সেগুলো তো কিছুই এখানে নেই। এবং তখনই ম্যাজিক্যালি তার হাতে একটা ওষুধ চলে আসে। শ্যারনের মনে পড়ে তার হাতে যে আংটিটা রয়েছে সেটা আসলে একটা ইনফিনিটি স্টোরেজ, যেটা কিনা অনেকটা ডোরেমনের পকেটের মতো, এবং সেই রিংটাও তো তার সাথে টাইম ট্রাভেল করেছে। সুতরাং সেই রিং এর মাধ্যমে সে একাধিক জিনিস পেয়ে যাবে। শ্যারন ভাবে যে একটা ব্যান্ডেজ হলে বেশ ভালো হতো, এবং তখনই তার হাতে একটা ব্যান্ডেজও চলে আসে। শ্যারন ভাবে যে ওই জন্মে আমার তো বিয়েও হয়নি, আর এখানে আমার কিনা 2টো বাচ্চা, এবং তার মনে পড়ে যে সে বাচ্চাদের সাথে একদমই ভালো ব্যবহার করতো না। অর্থাৎ যে শ্যারন এখানে ছিল তার কথা বলা হচ্ছে। সে তার বাচ্চাদের দিয়ে কাপড় কাচাতো, ঠিক মতো খেতে দিত না, তাদের প্রচন্ড মারতো এবং ধমকাতো। এবার আধুনিক শ্যারন মনে মনে ভাবে যে ওই মুটকিটা কি নির্দয় না ছিল, এবং সে হান্স ও ক্লোয়ের দিকে এগিয়ে যায়। সে ক্লোয়ের মাথায় হাত বোলাতে যায়, কিন্তু হান্স ভাবে যে তাদের মা তাদের মারবে, তাই সে শ্যারনের হাত ধরে কামড়ে দেয়। হান্স বলে যে কিছু করতে হলে আমাকে করো, আমার বোনকে মারবে না। কিন্তু শ্যারন তাদের মাথায় হাত বুলিয়ে বলে যে আমাকে ক্ষমা করো, আমার আগের ব্যবহারের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমি আর কখনো এমন করব না। শ্যারন ভাবে যে আগের জন্মে তো আমি কেমিক্যাল বিস্ফোরণে মারা গেছিলাম, আর এই যুগে আমি এমন একজনের দেহে এলাম যার নাম আর আমার নাম একই, কিন্তু আমাকে এই জীবনটা ভালোভাবে কাটাতে হবে। এবং সে হান্সের হাতে মলমটা লাগিয়ে দেয়। প্রথমে তো হান্সের হাত খুব জ্বালা করছিল, সে ভাবছিল হয়তো মা তাকে আবারও শাস্তি দিচ্ছে, কিন্তু পরক্ষণেই সে দেখে তার হাতের কাঁটা একদম মিলিয়ে গেছে। শ্যারন বলে যে আমি তোমাদের মা, এতদিন যাই হোক না কেন, এখন থেকে কেউ যদি তোমাদের বুলি করার চেষ্টা করে আমি কিন্তু কাউকে ছাড়বো না। ওদিকে আমরা রাজকুমার চাওকে দেখতে পাই। চিকিৎসক তো চেক আপ করেও কোনো উপায় বার করতে পারে না যে এটা কি হয়েছে। তখনই চেজের মনে পড়ে যে শ্যারন বলেছিল সে এই রোগের নিরাময় জানে, তাই জন্য বডিগার্ড চেজ শ্যারনকে ডেকে আনতে বলে। ওদিকে শ্যারন তো তার ছেলে মেয়েদের সাথে খেতে বসেছিল, কিন্তু তাদের দেওয়া হয়েছিল শুধুমাত্র বাসি পচা খাবার। শ্যারন তার ছেলে মেয়েদের বলে যে দেখো, এক্ষুনি আমাদের জন্য ভালো ভালো খাবার আসবে। হান্স বলে যে আমাদের এখানে কেউ ভালোবাসে না, কেউ আমাদের জন্য খাবার আনবে না। শ্যারন বলে যে ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে একটা বেট লাগাও, এক্ষুনি যদি কেউ ভালো খাবার আনে তাহলে কিন্তু তোমরা আমাকে মা বলে রাখবে। আসলে হান্স আর ক্লোয়ের সাথে তাদের মা অর্থাৎ আগের শ্যারনের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে বাচ্চাগুলো তাদের মাকে মা বলে ডাকতো না। এবার তখনই সেখানে চেজ আসে এবং বলে যে রাজকুমারী, আমাদের সাথে এক্ষুনি একবার চলুন, রাজকুমারকে সাহায্য করবেন। শ্যারন বলে যে সাহায্য তো আমি করতেই পারি, কিন্তু আমার না প্রচন্ড খিদে পাচ্ছে, আর এই বাচ্চাগুলো অনেকক্ষণ কিছু হয়নি। এবার চেজ দেখে তাদের তো পচা বাসি খাবার দেওয়া হয়েছে, তাই চেজ সঙ্গে সঙ্গে তাদের জন্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করে। হান্স মনে মনে ভাবে যে আমার মাই আবার আমার বাবাকে বিষ দেয়নি তো,
কারণ সে তো তার মায়ের এই সাডেন চেঞ্জটা বুঝতেই পারছিল না। এবার যাই হোক, তারা তো অনেক দিন পর ভালো ভালো খাবার খায়। শ্যারন তাদের বলে যে তোমরা খাও, আমি এক্ষুনি আসছি। শ্যারন চলে যাওয়ার পর ক্লোই তার ভাগের লেগ পিসটা খেলেও হান্স তো তারটা খেতে গিয়েও আবার রেখে দেয়। তার বোন তাকে বলে যে কি হলো দাদা, তোমারটা খাচ্ছ না কেন? হান্স বলে যে বোন, আমি এটা লুকিয়ে রাখি, রাতে তোর খিদে পেলে তখন আবার বার করে দেব। আসলে যেহেতু তাদের মা কখনোই তাদের সাথে ছিল না, কাইন্ড অফ গার্জেনের দায়িত্বটা হান্সই নিয়ে নিয়েছিল, এবং তাদের ভাই বোনের মধ্যে ভীষণ মিষ্টি একটা সম্পর্ক ছিল। ওদিকে শ্যারন তো তার মেডিকেল বক্স নিয়ে চাওর ঘরে যায়। ডক্টর বলে যে রাজকুমারের মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, আর পালসও একদম ঠিক মতো চলছে না। আমি তো এর কোনো সমাধানই খুঁজে পাচ্ছি না, আপনি বলুন কি করা উচিত। এবার শ্যারন চেক করে দেখে যে রাজকুমারের বুকের কাছে কোথাও দিয়ে রক্ত চলাচল হচ্ছে না, কোথাও একটা বাধা আসছে বা আটকে যাচ্ছে। সে বলে যে অবস্থা বিপজ্জনক, কিন্তু আমি তা ঠিক করতে পারবো। রাইলি বলে যে শ্যারন, তুমি যে ডাক্তারি জানো তা তো আমি জানতাম না। শ্যারন বলে যে তাহলে তুমিই করো। এবার অবভিয়াসলি রাইলি তো কিছু করতে পারতো না। শ্যারন এবার একটা সার্জিক্যাল নাইফ গরম করে এবং সোজা চাওয়ের বুকে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে চেস তার তরোয়াল বার করে শ্যারনের গলায় ধরে এবং বলে যে তোমার এত সাহস, রাজকুমারকে মেরে ফেললে। শ্যারন বলে যে আমি ওকে মারিনি, ওর বুকে কিছু বিষাক্ত রক্ত জমে গেছিল, তাই জন্য ও শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, সেটা ক্লিন করার জন্যই আমি এটা করেছি। চিকিৎসক বলে যে তুমি ফালতু কথা বলছো, আমি এত বছর ধরে ডাক্তারি করছি, এত বই পড়েছি, আর এরকম পদ্ধতি আমি কখনো শুনিনি। তুমি বদলা নেওয়ার জন্য এমনটা করলে। চেস বলে যে আমারই ভুল হয়েছে তোমাকে এখানে ডেকে আনা, গার্ডরা এক্ষুনি এসে ওকে ধরে নিয়ে যাও, মহারাজি বলবেন ওর কি শাস্তি হওয়া উচিত। তখনই রাজকুমারের জ্ঞান ফিরে আসে এবং রাজকুমার বলে যে দাঁড়াও, ওকে ছেড়ে দাও, শ্যারন বাদে তোমরা সবাই এই ঘর থেকে চলে যাও। এবার শ্যারন বাদে বাকি সবাই ঘর থেকে চলে যায়। রাজকুমার বলে যে শ্যারন, তুমি বলেছিলে আমাকে বিষ দেওয়া হয়েছে। শ্যারন বলে যে হ্যাঁ, আর তার চিকিৎসাও আমার জানা আছে, আমি তোমাকে সারিয়ে দিতে পারবো, কিন্তু তার বদলে আমার কিছু চাই। তার বদলে তুমি আমাকে স্বাধীনতা দেবে, মানে ডিভোর্স। চাও তার গলা টিপে ধরে বলে যে তোমার এত সাহস। শ্যারন তাকে ফেলে দিয়ে বলে যে ধ্যাত, খালি লোকজনের গলা টেপা, আমি ছাড়া কিন্তু তোমাকে কেউ সারাতে পারবে না, আমিই সারাতে পারবো। আর ডিভোর্স ছাড়াও আমার আরো 3টে শর্ত আছে। এবার চাও ভাবে যে সত্যি ঠিক হওয়ার জন্য শ্যারন ছাড়া আর তো কোনো উপায় নেই, তাই আপাতত ওর শর্তগুলো মেনে নি। চাও বলে যে কি শর্ত? শ্যারন বলে যে রাইলিকে সর্বপ্রথম এখান থেকে তাড়াবে, আমি আজ থেকে প্রাসাদে থাকবো। দ্বিতীয় শর্ত হচ্ছে আমি তোমাকে যে ওষুধ দেব সেটা তুমি টানা 3 মাস খাবে, কিন্তু আমার ঘরে আসার তুমি একদম চেষ্টা করবে না। চাও বলে যে তোমার কাছে যেতে আমার বইই গেছে। শ্যারন বলে যে আমার তৃতীয় শর্ত হলো আমার 10,000 মুদ্রা চাই। এবার রাজকুমার সব শর্তগুলি মেনে নেয়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। শ্যারন তো রাইলির পোটলার সময় তাকে বার করে দেয়। রাইলি বলে যে তুমি রাজকুমারকে এমন কি বলেছো যে রাজকুমার আমাকে বার করে দিচ্ছে? শ্যারন বলে যে আমি বললেই কি রাজকুমারের ফিলিংস বদলে যাবে? এবং রাইলি শ্যারনকে ঠাস করে এক চড় মারে। এই সব কিছুই রাজকুমার দেখছিল। জেমস বলে যে রাজকুমার, আমাদের কি ওখানে গিয়ে বাধা দেওয়া উচিত? এবার রাজকুমার তখন বলে যে মন্ত্রী মশাই অর্থাৎ শ্যারন এবং রাইলির বাবা রাইলিকে ইচ্ছা করেই এখানে পাঠিয়েছে, যাতে রাইলি চাওর সাথে বেশি ঘনিষ্ঠ হতে পারে, কারণ রাইলির বাবা চাওকে ব্যবহার করতে চাইছিল ক্রাউন প্রিন্সের এগেনস্টে। ক্রাউন প্রিন্স বলতে যে রাজকুমার এরপর রাজা হবে তাকে বোঝানো হয়েছে, এবং এইখানে ক্রাউন প্রিন্স ছিল চাওয়ের দাদা। চাও বলে যে ও যখন বিদায় হচ্ছে হোক, এমনিও ওর বাবা আমাকে ব্যবহার করার জন্যই ওকে পাঠিয়েছিল। এবার আমরা চাওয়ের হাতে একটা পাজল মতো দেখতে পাই। চেস বলে রাজকুমার, আপনি এটা নিয়ে এত ভাবছেন কেন? সবসময় আপনার হাতে এই পাজলটা দেখি। এবার চাওয়ের মনে পড়ে যে একজন সাধু তাকে এটা দিয়েছিল। সাধুটি বলেছিল যে খুব সহজেই যেই পাজলটা সলভ করতে পারবে সেই তোমার জন্য পারফেক্ট মেয়ে হবে, কিন্তু অনেক মেয়েও চেষ্টা করে এই পাজলটা সলভ করতে পারেনি, এমনকি রাইলিও পারেনি। রাজকুমার বলে যে আমার জন্য মনে হয় পারফেক্ট কেউই নেই, আমাকে একাই জীবন কাটাতে হবে। ওদিকে রাইলি শ্যারন তখনও ঝগড়া চালিয়ে যাচ্ছিল। শ্যারন বলে যে রাইলি, আমি অনেকদিন তোমাকে সহ্য করেছি। এই বলে শ্যারন তাকে এক চড় মারে এবং তাদের মধ্যে মারামারি হাতাহাতি শুরু হয়ে যায়। এবার তখনই সেখানে মহারাজের একজন বার্তা বাহক আসে, ফলে চিজ এবং চাও সেখানে চলে আসে। বার্তাবাহক বলে যে আগামী মাসের 7 তারিখে রাজসভায় একটি জন্মদিনের উৎসব হবে।
মহারাজের জন্মদিনের উৎসব, এবং সবাই যেন সেখানে তাদের স্ত্রীদের নিয়ে উপস্থিত থাকে। চাও বলে যে রাইলি তুমি ফিরে যাও। এবার রাইলি মনে মনে ভাবে যে রাজকুমার তাহলে হয়তো ওই জন্মদিনের দিনই সবার সামনে আমাকে বিয়ের কথা বলবে। এই ভেবে সে তো মনের আনন্দে চলে যায়। এবার শ্যারেন চাওকে বলে যে আমি তো তোমার এত বড় একটা রোগ সারিয়ে দিচ্ছি, তার জন্য আমার পুরস্কারটা একটু কম হয়ে যাচ্ছে না? তোমার কোমরের এই জেট পেন্ডেন্টটা তো বেশ দামি মনে হচ্ছে, এটা বরঞ্চ আমাকে দাও। রাজকুমার বলে যে এটা ছাড়ো, এটা নাও, এবং সেই শ্যারেনের হাতে মহারাজের সেই বার্তাটি ধরিয়ে দেয়। শ্যারেন বলে যে এটা নিয়ে আমি কি করব? চাও বলে যে এটাই তোমার রিওয়ার্ড, মহারাজের জন্মদিনে আমি তোমাকে নিয়ে যাব। শ্যারেন ভাবে যে এটা কোনো কথা হলো, এই 1 মাসে আমি কি সত্যি রোগা হতে পারবো? যদিও শ্যারেন জানতো যে সে কিন্তু খেয়ে খেয়ে মোটা হয়নি, তার হরমোনাল প্রবলেমস এর জন্য সে মোটা, তাই জন্য সে নিজের বানানো ওষুধ খেয়েই রোগা হতে পারবে। এবার সে হান্স আর ক্লোইকে ডাকে এবং বলে যে তোমাদের দুজনকে আমার একটা কাজ করতে হবে। এই 1 মাস যেন আমার ঘরের আশেপাশে কেউ না আসে, সেটা তোমরা দেখবে। এবার শ্যারেন তো তার এক্সারসাইজ শুরু করে দেয় এবং নিজের বানানো ওষুধও খেতে থাকে। এইভাবে এক্সারসাইজ করতে করতে এবং ওষুধ খেতে খেতে সে তার ওজন কমিয়ে ফেলে। অপরদিকে আমরা চাওকে দেখতে পাই যে কিনা তলোয়ার বাজি প্র্যাকটিস করছিল। চেস বলে যে রাজকুমার আপনি কি পুরোপুরি সুস্থ হয়েছে? চাও বলে যে না, এখনো একটু দুর্বলতা আছে। শ্যারেন বলেছে আরো 2 মাস ওষুধ খেতে হবে, কিন্তু শ্যারেন কোথায়? প্রায় 1 মাস হয়ে গেল, আমি ওকে দেখিনি। চেস বলে যে শ্যারেনের ঘরের কাছ থেকে খুব অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে, তবে অ্যাটলিস্ট ওর ছেলে মেয়ের সাথে অনেক ক্লোজ হয়েছে। চাও বলে যে ঠিক আছে, তাহলে ভালো, কিন্তু আজকে উৎসবের জন্য দেরি হয়ে যাচ্ছে, রাজকুমারীর পোশাকটা তাড়াতাড়ি নিয়ে এসো, আমি নিজেই সেটা দিতে যাব। এবার চাও শ্যারেনের ঘরের সামনে আসে, কিন্তু সেখানে এলেই হান্স বলে যে ভেতরে যাওয়া যাবে না। চাও বলে যে আমি তোমার বাবা, এসব আবার কি হচ্ছে? হান্স বলে যে না, ও বলেছে কাউকে না যেতে দিতে। এবার হান্স তো এখনো শ্যারেনকে মা বলে ডাকতো না। চাও বলে যে আচ্ছা, আমি তোমার বাবা, তুমি আমাকে ভয় পাচ্ছ না, এরকম করে কথা বলছো আমার সাথে? হান্স বলে যে না, তুমি কি বা করবে, আমাকে মেরে ফেলবে? চাও বলে যে তোমার 6 বছর বয়স হয়ে গেছে, তোমার জামাটা তো মনে হয় একটু ছোট হয়ে গেছে, তাই না? হান্স বলে যে 6 নয় 7, এবং চাও তাকে কোলে নিয়ে নেয়। আসলে চাও এর সাথেও তার বাচ্চাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, সে নিজের ছেলের বয়সী ঠিক মতো জানতো না। এবার চাও হান্সকে কোলে নিয়ে বলে যে আমি তোমাকে নতুন জামা কিনে দেব। তখনই সেখানে ক্লোই আসে, এবং ক্লোই তো ভাবে তার বাবা মনে হয় তার ভাইকে মারবে। ক্লোই বলে যে ওকে ছেড়ে দাও, ওকে নামিয়ে দাও। চাও ক্লোইকেও কোলে নিয়ে নেয় এবং বলে যে আমারই ভুল, আমি তোমাদের খেয়াল রাখিনি, তোমাদের মা কই? ক্লোই বলে যে বাবা, মাকে দেখলে তুমি তো চিনতেই পারবে না। এবং তখনই শ্যারেন তার ঘর থেকে বেরিয়ে আসে, এবং তাকে দেখে সবার তো চোখ ছানা বড়া হয়ে যায়। সে নামতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে যায়, এবং চাও লাফিয়ে গিয়ে তাকে ধরে নেয়। চাও তো তার স্ত্রীর নতুন রূপ দেখে অবাক হয়ে গেছিল। চাও লক্ষ্য করে যে এই পুরোনো জামাগুলি শ্যারনের খুবই লুজ হচ্ছে। চাও বলে যে তোমার এই জামা তো আর ফিট হচ্ছে না, এবং সেই চেসকে আরো দামি পার্সিয়ান জামা আনতে বলে। এবার শ্যারন তো জামা দেখে মহা খুশি হয়, এবং চাও রোমান্টিক্যালি তাকে জামা চেঞ্জ করতে সাহায্য করতে যায়, কিন্তু শ্যারন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। যাই হোক, চাও বলে যে সে হান্স আর ক্লোইকেও তার সাথে এই উৎসবে নিয়ে যাবে, এবং তারা সেজে গুজে সবাই ঘোড়ার গাড়ি করে রওনা দেয়। শ্যারন তো গাড়ির জানলা দিয়ে মুখ বার করে চারদিক দেখছিল, কারণ সে তো কোনোদিন বাড়ির বাইরেই আসেনি। এবার আশেপাশের লোকজনরা বলতে থাকে যে এই সুন্দরী মহিলাটা আবার কে? দেখে তো মনে হচ্ছে এটা রাজকুমার চাও এর গাড়ি, কিন্তু এটা কি ওনার কোনো প্রেমিকা? একটা রাস্তার লোক তো বলে যে এরকম একটা সুন্দরী যদি আমি 1 রাতের জন্য পেতাম, আমি তো মরেই যেতাম। কিন্তু সেই কথা চাওয়ের কানে যায়, এবং সে সঙ্গে সঙ্গে তার সৈন্যদের পাঠিয়ে লোকটিকে ধরে নেয়। এবার সে শ্যারনকে একটি মাস্ক দিয়ে বলে যেটা পরে নাও। শ্যারেন সেটা পরে নেয়, কিন্তু তখনই গাড়িটি একটি পাথরে ধাক্কা খায়, এবং শ্যারেন চাওয়ের দিকে পড়ে যায় এবং তাদের কিস হয়ে যায়। হান্স আর ক্লোই তো চোখ বন্ধ করে নেয়। এবার রাজকুমার চাও মনে মনে ভাবে যে আজ অব্দি তো আমার কোনো মেয়েকে ভালো লাগতো না, আজ হঠাৎ এমন কি হলো যে আমার বুক ধুকপুক করছে। এবার ওদিকে তাদের গাড়ির পিছনেই রাইলিদের গাড়ি আসছিল। গাড়িতে রাইলি এবং রাইলি ও শ্যারেনের বাবা হেনরি ছিল। রাইলি বলে যে বাবা বাবা, ওই যে রাজকুমারের গাড়ি।
তার বাবা বলে যে এত লাফানোর কি আছে, আমি খোঁজ নিয়ে দেখেছি রাজকুমারের গাড়িতে কোনো মুটকি নেই, তাহলে তোমাকে আর অত চিন্তা করতে হবে না। আজ মহারাজের জন্মদিনের উৎসব শেষ হওয়ার পর আমি তোমাদের বিয়ের কথা বলবো। রাইলি বলে যে কিন্তু বাবা, এখন তো বিয়ে করলে আমাকে উপপত্নী হয়ে থাকতে হবে। হেনরি বলে যে এমনিও রাজকুমার ওকে খুব একটা ভালোবাসে না, তাই তোমার কোনো চিন্তা নেই। তুমি ভাবো আজকে যেন তোমার ইমপ্রেশনটা সবার মধ্যে খুব ভালোভাবে পড়ে। রাইলি বলে যে বাবা, তুমি চিন্তা করো না, আমার মিউজিক্যাল স্কিল এখন অনেক ভালো হয়ে গেছে। তাছাড়া আমি রাজকুমারী কোকোর সাথেও খুব ভালো বন্ধুত্ব করে নিয়েছি, উনি নিশ্চয়ই আমার সাপোর্টে কথা বলবেন। আলনা দিয়ে শ্যারনকে দেখতে পায় এবং সে তো শ্যারনকে চিনতেই পারে না। সে ভাবে যে ওকে তো আমি এখানে কখনো দেখিনি, আর ও রাজকুমারের গাড়িতে কি করছে। এবার শ্যারনরা ততক্ষণে প্রাসাদে চলে আসে এবং তারা প্রাসাদে ঢুকে পড়ে। ভেতরে গিয়েই তো হান্স আর ক্লোই নিজেদের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এবং তাদের খুঁজতে খুঁজতেই শ্যারনের সাথে একটি হ্যান্ডসাম ছেলের ধাক্কা লাগে, যাকে কিনা হুবহু শ্যারনের চিটার বয়ফ্রেন্ড হ্যান্সলেটের মতো দেখতে ছিল। শ্যারন তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি কি প্রত্যেক জায়গায় আমার পিছন পিছন চলে আসবে। তখনই হ্যান্সলেটের কর্মচারীটি লাফিয়ে ওঠে এবং বলে যে তোমার এত সাহস, তুমি ক্রাউন প্রিন্সকে চড় মারলে। আসলে হ্যান্সলেটই ছিল চাওয়ের দাদা, যুবরাজ, অর্থাৎ যে কিনা এরপর রাজা হবে। এবার শ্যারন তো সেই শুনেই ছুটতে পালায়। কর্মচারীটি বলে যে রাজকুমার, আপনি কি ওকে ছেড়ে দেবে? হ্যান্সলেট বলে যে থাক, আজকে বাবার জন্মদিন, তাই আজ আর আমি কোনো ঝামেলা করব না। ওদিকে আমরা ক্লোই এবং হান্সকে দেখতে পাই। তারা বাগানে ঘুরতে ঘুরতে লেকের ধারে একটা বাচ্চাকে দেখতে পায় এবং তারা বাচ্চাটির সাথে খেলা করার জন্য এগোচ্ছিল। কিন্তু তখনই সেখানে রাইলি এবং তার সেই শয়তানি দাসী কিলা আসে। কিলা বলে যে শ্যারনকে আমরা ফাঁসাতে পারছি না তো কি হয়েছে, ওর বাচ্চা দুটোকে তো ফাঁসাতে পারি। এবার কিছুক্ষণ পর শ্যারন তার বাচ্চাদের খুঁজতে খুঁজতে লেকের ধারে আসে এবং দেখে যে হ্যান্সলেটের স্ত্রী কাইলি তাদের দুজনকে চাবুক দিয়ে মারার ভয় দেখাচ্ছে, কারণ তারা নাকি রাজকুমারের ছেলেকে জলে ফেলে দিয়েছিল। কাইলি হান্স এবং ক্লোয়ের ওপর চাবুক চালাতে যায়, কিন্তু শ্যারন এসে তাদের দুজনকে গার্ড করে এবং কাইলির চাবুকের বাড়ি শ্যারনের পিঠে লাগে। শ্যারন বলে যে তোমার এত সাহস হয় কি করে আমার বাচ্চাদের মারা? কাইলি বলে যে তুমি আমার মাঝে পড়ার কে, হ্যাঁ? ওদিকে আমরা মহারাজা চাও এবং হান্সলেটকে দেখতে পাই। মহারাজা চাওকে বলে যে তোমার স্ত্রী কোথায়? চাও বলে যে আমি এক্ষুনি তাকে ডেকে আনছি, কিন্তু ততক্ষণে এক কর্মচারী এসে খবর দেয় যে চাওয়ের বাচ্চারা নাকি হ্যান্সলেটের ছেলেকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছে। এবার আমরা লেকের ধারে সিন দেখতে পাই। রাইলি শ্যারনকে তখনও চিনতে পারেনি। সে বলে যে তুমি আসলে কে বলো তো? তোমাকে রাজকুমারের গাড়ি থেকে আমি নামতে দেখলাম। শ্যারন বলে যে আমি রাজকুমার চাওয়ের স্ত্রী, তা আমি ওনার গাড়ি থেকে নামবো না তো কে নামবে? রাইলি তো অবাক হয়ে যায় এবং বলে যে তুমি শ্যারন, এটা কিভাবে সম্ভব? কাইলিও বলে যে ও তুমি শ্যারন, রাজকুমার চাও তো শুনেছি তোমাকে পাত্তাই দেয় না। তা তোমার ছেলেরা আমার ছেলেকে জলে ফেলে মারার চেষ্টা করেছে, শাস্তি কিন্তু সবার জন্য একই হবে। শ্যারন হান্সকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই চ্যাংকে ঠেলে ফেলেছো? হান্স বলে যে না। কাইলি বলে যে তাহলে কি আমার ছেলে মিথ্যা বলছে? চ্যাং, তুমিই বলো, তোমাকে ওরা ধাক্কা মেরে ফেলেনি? এবার চ্যাং বলে যে আমি না ঠিক শিওর না, আমি তো অন্যদিকে মুখ ফিরেছিলাম, তখনই কেউ পিছন থেকে আমাকে ধাক্কা মারে, তারপর আমি ওদেরকে দেখতে পেয়েছি। হান্স বলে যে কিন্তু আমরা যখন এসেছি তখন তার আগেই ওকে কেউ ধাক্কা মেরে দিয়েছিল। রাইলি বলে যে শ্যারন, তোমার ছেলে মেয়েদের এমন মিথ্যাবাদী বানিয়েছো? কাইলি বলে যে গার্ডরা এক্ষুনি শ্যারনকে এখান থেকে সরাও, ওর বাচ্চাদের পিটিয়েই আমি সত্যি কথাটা বার করছি। শ্যারন গার্ডদের সরিয়ে আবারও তার বাচ্চাদের দিকে চলে আসে। কাইলি বলে যে তাহলে তুমিই মার খাও এবং সেই তার উপর চাবুকের বাড়ি মারতে থাকে, কিন্তু তখনই সেখানে এসে চাবুকটা ধরে নেয় চাও এবং শ্যারনকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক আছো তো? এবার ততক্ষণে মহারাজার হ্যান্সলেট তো সেখানে চলে এসেছিল। হ্যান্সলেট বলে যে চ্যাং, কি হয়েছে বলো? চ্যাং বলে যে বাবা, আমাকে ওরা ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমি তো ডুবেই যাচ্ছিলাম। মহারাজ এই কথা শুনে ভীষণ রাগ করেন এবং বলেন যে ওই টুকু বাচ্চা, ওদের মনে এত শয়তানি। শ্যারন বলে যে চ্যাং, কিন্তু তুমি তো আগের বার বলনি যে তোমাকে ওরা ধাক্কা মেরেছে, তাহলে তুমি কি বলেছিলে বলো? রাইলি বলে যে শ্যারন, দুটো কথা তো একই মানে হলো। মহারাজ শ্যারনকে বলে যে তুমি কে? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। শ্যারন বলে যে মহারাজ, আমি শ্যারন, রাজকুমার চাওয়ের স্ত্রী।
এবার হ্যান্সেল তো অবাক হয়ে যায় যে এটা সেই চাউয়ের মোটা বউ। চাউ বলে যে কাইলি, ওরা আমার সন্তান, তুমি আমার বউ বাচ্চাদের অপমান করার জন্য এতটা আগ্রহী কেন? চাও তার বাবাকে বলে যে বাবা, এটা সত্যিই একটা গুরুতর ব্যাপার। আমি যদি জানতাম যে আমার ছেলে মেয়েরা এটা করেছে, আমি নিঃসন্দেহে ওদের শাস্তি দিতাম, কিন্তু আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো ঘটনা আছে। মহারাজ বলে যে ঠিক আছে, তুমি যদি ওদের নির্দোষ প্রমাণ করতে পারো তাইলে তাহলে তোমাদের কাছে ক্ষমা চাইবে, আর যদি না পারো তাহলে কিন্তু তুমি যে রাজকুমার সেটাও আমি মানবো না। চাও বলে যে ঠিক আছে, ওদের যদি কোনো দোষ প্রমাণিত হয় তার শাস্তি আমি মাথা পেতে নেব। শ্যারন তখন তার ছেলে হান্সকে বলে যে হান্স, তুমি যা যা দেখেছো সব কিছু ডিটেলসে বলো। হান্স বলে যে আমি আর ক্লোই তো এখানে খেলা করছিলাম, তখন আমরা লেকের কাছে চ্যাংকে দেখলাম। চ্যাং লেকের দিকে ঝুঁকে কিছু একটা করছিল। তখনই একজন এসে চ্যাংকে ধাক্কা মারে, এবং সেই লোকটির পরনে আমাদের রাজপ্রাসাদের সৈন্যদের মতোই পোশাক ছিল। তারপর আমরা চ্যাংকে বাঁচাতে জলের কাছে যাই। তারপরই সেখানে কাইলি এবং বাকিরা আসে। শ্যারন এবার চ্যাংকে জিজ্ঞেস করে যে এবার তুমি বলো যে কি হয়েছিল। চ্যাং বলে যে আমি তো লেকের দিকে মুখ করে খেলা করছিলাম, তখনই আমাকে কেউ একজন ধাক্কা মারলো। আমি তো জলে ডুবেই যাচ্ছিলাম আর হেল্প হেল্প বলে চেঁচাচ্ছিলাম। হঠাৎই আমি ওই দুটো বাচ্চাকে দেখতে পাই, তাই আমি ভেবেছি যে ওরাই আমাকে ধাক্কা মেরেছে। শ্যারন বলে যে নিঃসন্দেহে এখানে আরো একজন ছিল, আর সেটা হলো কিলা। কাইলি বলে যে তুমি তোমার বাচ্চাদের বাঁচানোর জন্য আমার দাসীকে বলির পাঠা বানাচ্ছ। হ্যান্সলেট বলে যে শ্যারন, তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে যে কিলাই কাজটা করেছে? শ্যারন বলে যে মহারাজ, আমার কাছে প্রমাণ আছে যে কিলাই দোষী। নদীর ধারের মাটিতে কাদা আছে। এবার আমরা যারা ঘাসে দাঁড়িয়ে আছি আমাদের কারোর পায়ে কিন্তু কাদা লাগেনি, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে হান্স, ক্লোই এবং চ্যাং এর পায়ে কাদা লেগেছে। আর যে কর্মচারীটি চ্যাংকে জল থেকে উঠিয়েছিল তার পায়ে কাদা আছে। তাহলে কিলার পায়ে কোথা থেকে কাদা এলো? সে নিশ্চয়ই জলের কাছে গেছিল। কিলা বলে যে এটা এখনকার কাদা না, আমি কিছু করিনি, এটা নিশ্চয়ই আগে লেগেছিল। শ্যারন বলে যে মহারাজ, আমার কাছে আরো প্রমাণ আছে। হান্স বলেছিল সে দেখেছে মহারাজের সৈন্য পরা কেউ চ্যাংকে ধাক্কা মেরেছে, তার মানে কিলা জামাটা বদল করেছিল। এত তাড়াহুড়োর মধ্যে জামা বদল করলে নিশ্চয়ই সে সৈন্যের জামাটা আশেপাশেই কোথাও লুকিয়ে রেখেছে। চারদিকে একবার খোঁজ করলেই সেই পোশাক পাওয়া যাবে। এবার মহারাজ তো সঙ্গে সঙ্গে তার সৈন্যদের পাঠায় এবং ওই বাগান থেকে কিলা যে পোশাকটা পরেছিল সেটা পাওয়া যায়। কিলা বাধ্য হয় সব স্বীকার করতে। সে বলে যে আমি শ্যারনকে ফাঁসানোর জন্যই এমনটা করেছিলাম, এবং হ্যান্সলেট তাকে মৃত্যুদণ্ড দেয়। কিলা বারবার রাইলির কাছে বলতে থাকে যে মিস, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কিন্তু রাইলি তাকে কি বাঁচাবে? রাইলি তো জানতো যে কিলা যদি মুখ খোলে রাইলি নিজেও ফেঁসে যাবে, তাই রাইলি কিলাকেও মরতে দেয়। এবার মহারাজ তো শ্যারনের বুদ্ধিমত্তায় খুব খুশি হন এবং তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করে। মহারাজা বলেন যে চাও তোমার স্ত্রীকে নিয়ে বাড়িতে যাও, ওর ঘায়ে একটু ওষুধ লাগিয়ে জামা কাপড় বদলে তোমরা আবার এসো। এবার তখনই রাইলি চাওর সাথে কথা বলার জন্য এগিয়ে আসে, কিন্তু হান্স তাকে ঠেলে সরিয়ে দেয় এবং চাও শ্যারনকে কোলে তুলে নেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তারা সবাই রাইলিকে মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা শ্যারন এবং চাওকে দেখতে পাই। চাও তো খুব ভালোবেসে আদর করে শ্যারনের ক্ষততে মলম লাগিয়ে দেয়। এবার মলম লাগানোর জন্য তো শ্যারনের খুবই জ্বালা করে এবং সে চেঁচিয়ে ওঠে, কিন্তু তখনই তার ছেলে হান্স সেখানে চলে আসে এবং বলে যে বাবা, তুমি কি করছো? আমার মাকে ব্যথা দিচ্ছ। এবং সে তার বাবাকেই ঘর থেকে বার করে দেয়। হান্স তার মাকে বলে যে মা, আমি এখন বড় হয়ে গেছি, তুমি আর আমার সামনে এসে আমাকে বাঁচাবে না, আমি তোমাকে প্রোটেক্ট করব। এই প্রথমবারের জন্য হান্স তার মাকে মা বলে ডাকে এবং শ্যারন তো প্রচন্ড খুশি হয়। এবার তখনই হঠাৎ রাজপ্রাসাদের দিক থেকে ড্রামের শব্দ শুনতে পাওয়া যায়। চেজ সঙ্গে সঙ্গে এসে খবর দেয় যে ডিওগো সাম্রাজ্যের লোকেরা তাদের উপর হামলা করেছে এবং তারা তাদের সাম্রাজ্যের জায়গা দখল করে নিতে চায়। এবার আমরা ডিওগো সাম্রাজ্যের প্রিন্স জেরি এবং প্রিন্স নীলকে দেখতে পাই, যারা কিনা মহারাজের জন্মদিনের ভোজ সভায় উপস্থিত হয়। প্রিন্স জেরি বলে যে মহারাজ, আপনাদের সভায় তো অনেক বুদ্ধিমান লোক আছে, আমাদের লোকেদের সাথেই আপনাদের একটা প্রতিযোগিতা হোক। যদি আমরা হেরে যাই আমাদের সাম্রাজ্যের অংশ আপনারা পাবেন, কিন্তু যদি আপনারা হেরে যান তাহলে আপনাদের শহরগুলো আমরা কবজা করব। এইভাবে 3টে রাউন্ডে প্রতিযোগিতা হবে।
এবং তারা একটি ধাঁধা বলে। এই ধাঁধার উত্তর যদি কেউ দিতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু যদি না দিতে পারে তাহলে এই সাম্রাজ্যের একটি শহর তারা দখল করে নেবে। এবার এখানে আমরা রাজকুমারী কোকোকেও দেখতে পাই। সে তো ভেবে ভেবেও ধাঁধার উত্তর পায় না। রাইলিও এই ধাঁধার উত্তর জানতো না। প্রিন্স ডেরি বলে যে আরে এটা এত সহজ, এটা কেউ পারছে না, এটা তো আমি 5 বছর বয়সেও জানতাম, এখানে তো কেউই জানে না। তখনই সেখানে শ্যারেন এবং চাও আসে। শ্যারেন বলে যে 5 বছর কেন, আমি তো 3 বছরেই এর উত্তর জানতাম, এবং সে সঠিক উত্তরটা দিতে পারে। শ্যারেন বলে যে এবার আমি একটা ধাঁধা ধরবো, তার উত্তর তোমরা যদি দিতে পারো তাহলে ঠিক আছে, না হলে তোমাদের একটা শহর আমাদের। এবং শ্যারেনের প্রশ্নের উত্তর তো ডিওগো সাম্রাজ্যের কেউই দিতে পারে না। হ্যান্সলেট মনে মনে ভাবে যে রোগা হওয়ার সাথে সাথে কি এর মাথায় বুদ্ধিও এসে গেছে নাকি। শ্যারেন তাদের সুন্দর করে সেই ধাঁধার উত্তরটা বুঝিয়ে দেয়। মহারাজের মহারানী তো প্রচন্ড খুশি হয়। প্রিন্স টেডি বলে যে মহারাজ, এখনো এত খুশি হওয়ার কিছু হয়নি, এখনো আমাদের 2টো রাউন্ড বাকি আছে। দেখা যাক এর পরের রাউন্ডে কে জেতে। পরের রাউন্ড হলো সঙ্গীত দক্ষতার যাচাই, কে কত ভালো মিউজিশিয়ান সেটা নেক্সট রাউন্ডে বোঝা যাবে। এবার প্রিন্স টেরি তো রাজ্যের এক অসামান্য বাদ্যযন্ত্র বাদককে ডেকে আনে, যে কিনা ভীষণ সুন্দর মিউজিক পরিবেশনা করে। সবাই তাই শুনে মুগ্ধ হয়ে যায়। টেরি বলে যে চলুন মহারাজ, এবার আপনাদের তরফ থেকে কে আসবে দেখা যাক। এবার রাইলি ভাবে যে এটাই আমার সুযোগ সবার সামনে নিজেকে প্রমাণ করার। সে মহারাজের কাছে গিয়ে বলে যে মহারাজ, আমি ওদের সাথে কম্পিট করতে চাই। এবার সে গুকির নামক একটি বাদ্যযন্ত্র বাজায়। সে বাজায় ভালো ঠিকই, কিন্তু সেটা এমন কিছু আহামরিও ছিল না। মহারানী বলে যে রাইলি গুকিনটা খারাপ বাজায়নি, কিন্তু অতটাও ভালো হয়নি, ও আসলে ঠিক গানটা চুজ করতে পারেনি। ফলে ডিওগো রাজ্যের লোকেরা বলে এই রাউন্ডটা তো আমরাই জিতবো। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে শ্যারেন সানাইয়ের মতো একটি বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে, এবং সে এতই সুন্দর বাজায় যে সবাই অবাক হয়ে যায়। শ্যারন বলে যে প্রিন্স টেরি, আপনি কিন্তু আপনার 2টো শহর হারালেন, আপনি কি এর পরেও কন্টিনিউ করতে চান? জেরি বলে যে নিঃসন্দেহে এখনো একটা রাউন্ড বাকি আছে, আর এটাই সবচেয়ে কঠিন। এবং সে একটা কাঠের পাজল দেখায়, যেটা কিনা বহু যুগ ধরে কেউ সলভ করতে পারেনি। শ্যারন তো সেটা দেখেই ভাবে যেটা তো আমি খুব সহজেই পারবো। কিন্তু মহারাজের কাছের লোকেরা সব বলতে থাকে যেটা তো ভীষণ কঠিন, এতদিন এটা কেউ পারেনি, একটা মেয়ে হয়ে শ্যারন সেটা কি করে পারবে, এটা তো আর কোনো গান বাজনা না। রাইলি বলে যে শ্যারেন ছেড়ে দাও, শুধু শুধু অপমানিত হওয়ার কি দরকার। শ্যারেন বলে যে তোমাদের দেখে না আমার হাসি পাচ্ছে, তোমাদের এতটুকু মেরুদণ্ড নেই, লড়াই করার আগেই তোমরা ছেড়ে দেওয়ার কথা বলছো। ওরা এমনিতেই 2টো রাউন্ড হেরে গেছে, তারপরেও কি আমরা এতটুকু সাহস দেখাতে পারবো না? মহারাজ তখন বলে যে শ্যারেন, আমার তোমার উপর ভরসা আছে, তুমি করো, তুমিই পারবে। এবং শ্যারেন সেই পাজলটা 5 মিনিটেই সলভ করে ফেলে। সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। মহারাজা বলে যে দেখলে, এই হলো আমার বৌমা, বুদ্ধিমান এবং সেন্সিবল। ডিওগো সাম্রাজ্যের লোকেরা তো হার মেনে তাদের সমস্ত উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। মহারাজা বলে যে শ্যারেন, তুমি বলো তোমার কি চাই, তুমি যা চাইবে তাই আমি দেব। এবার শ্যারেন তো এইসব চাওয়াতে কোনোদিনই লজ্জা পেত না। সে খোলাখুলি বলে যে আমার 10,000 স্বর্ণ মুদ্রা চাই, 100 একর জমি চাই, আর একটা গোল্ডেন টোকেন অফ পার্ডেন চাই। গোল্ডেন টোকেন অফ পার্ডেন বলতে বোঝানো হয়েছে যে যদি সে কোনো দোষ করে তাহলে এই টোকেনের সাহায্যে সে একবার ক্ষমা পেতে পারে। মহারাজ খুশি হয়ে সেই সব কিছুই শ্যারেনকে উপহার স্বরূপ দেয়। তখনই রাইলি বলে যে মহারাজ, আমার একটা রিকোয়েস্ট আছে। মহারাজ বলে যে তুমি প্রতিযোগিতায় হেরে গেলেও সাহসিকতার পরিচয় দিয়েছো, বলো তোমার কি রিকোয়েস্ট। রাইলি তখন বলে যে মহারাজ, আমি অনেক দিন ধরেই রাজকুমার চাওকে পছন্দ করি, আমি ওনাকে বিয়ে করতে চাই। শ্যারেন চাওকে বলে যে কি ব্যাপার, তোমার সোনামণি তো তোমার মনের কথা বলেই দিয়েছে, এবার তুমিও বলো, তুমিও কি বিয়ে করতে চাও? চাও বলে যে তুমি কি চাও আমি ওকে বিয়ে করি? এবার শ্যারেনের তো খুবই কষ্ট লাগছিল, কিন্তু সে মুখে কিছু বলছিল না। হ্যান্সলেট বলে যে মন্ত্রী মশাই 2য় মেয়ে সুন্দরী এবং বুদ্ধিমতী, চাওয়ের সাথে ওকে ভালোই মানাবে। মহারাজা বলে যে চাও, তোমার কি মত? চাও বলে যে বাবা, আমি রাইলিকে কেবলমাত্র আমার স্ত্রীর বোন হিসাবেই দেখি, তাছাড়া ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। এই কথা শুনে রাইলি তো ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়, কিন্তু শ্যারেন ভীষণ খুশি হয়। এবার আমরা দেখি শ্যারেন তো তার পুরস্কার পাওয়া নানা দামি দামি উপহার মুদ্রা পেয়ে ভীষণ খুশি ছিল, এবং সে সেগুলো তাদের গাড়িতে করে বাড়ি আনছিল।
কিন্তু বাড়ি আসার সময় সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। চাও তাকে কোলে করে প্রাসাদে নিয়ে যায় এবং চেসকে বলে যে সমস্ত টাকা পয়সা সবকিছু ঠিক করে রেখে দিতে। এবার রাতের বেলাও তারা একসাথেই ঘুমায়। কিন্তু সকাল হতেই স্যারেন ঘুম থেকে উঠে দেখে রাজকুমার তার পাশে। এবার তাদের তো এগ্রিমেন্ট ছিল যে রাজকুমার কখনো তার ঘরে আসবে না। এই স্যারেন রাজকুমারকে লাথ মেরে তার ঘর থেকে বার করে দেয়। এবার তারপরই হান্স এবং ক্লোই তার মায়ের ঘরে আসে। স্যারেন বলে যে তোমাদের বাবা কিন্তু খুব বদমাইশ, আমার বাবা সমস্ত টাকা পয়সা উপহার নিজের কাছে রেখে দিল। হান্স তখনই তার মাকে কিছু টাকা দেখায় এবং বলে যে মা, এগুলো যখন রাতের বেলা চেস সবকিছু সরাচ্ছিল আমি সেখান থেকে নিয়ে নিয়েছি, এই নাও। টাকা দেখে তো স্যারেন খুব খুশি হয় এবং তার ছেলে মেয়েকে নিয়ে সে বাজারে যায় অনেক জিনিস কেনাকাটি করার জন্য। এবার তারা তো মজা করছিল, টাংগুলো খাচ্ছিল, এমনকি হান্স তো তার মায়ের জন্য নিজের জমানো টাকা দিয়ে একটা চুলের কাটাও কিনে দেয়। কিন্তু অপর দিকে আমরা রাইলিকে দেখতে পাই, যে কিনা রাজকুমারী কোকোর কাছে নাকি কান্না কাঁদছিল। সে বলে যে রাজকুমারী, স্যারেনই আমাকে রাজকুমারকে বিয়ে করতে দিচ্ছে না, ও নানা ভাবে আমাকে অপদস্থ করছে, আমাকে অপমানিত করছে। কোকো বলে যে দাঁড়াও দাঁড়াও, তুমি চিন্তা করো না, ওর সাথে যদি আমার দেখা হয় আমি ওকে উচিত শিক্ষা দেব। এবার রাজকুমারী কোকো এবং রাইলি যেখানে বসে কথা বলছিল তার বাইরের বাজারে স্যারেন তার বাচ্চাদের নিয়ে এসেছিল। রাইলি বলে যে ওই যে দেখো, স্যারেন এখানেও এসে গেছে। এবার কোকো তার চাবুক নিয়ে বলে যে দাঁড়াও, আমি আজই ওকে মজা দেখাচ্ছি। এবার স্যারেন তো হান্সের দেওয়া কাঁটাটা মাথায় লাগাচ্ছিল। হঠাৎই এক বৃদ্ধের সাথে তার ধাক্কা লাগে। বৃদ্ধটি তো ক্ষমা চেয়ে এগিয়ে যায়, কিন্তু স্যারেন পরক্ষণেই লক্ষ্য করে সেই লোকটি আসলে চোর ছিল এবং স্যারেন তার পিছনে ছোটে। ওদিকে হান্স আর ক্লোইও তার বাবাকে ডেকে আনার জন্য ছুট লাগায়। স্যারেন তো তার হাতের কাছে যা পায় সেটা ছুঁড়ে বৃদ্ধটাকে ফেলে দেয় এবং বলে যে আপনার লজ্জা করে না এই বয়সে চুরি চামারি করতে? তখনই কোকো এসে স্যারেনকে চাবুকের বাড়ি মারে এবং বলে যে স্যারেন, তুমি এত অসভ্য যে বয়স্ক মানুষদের অপমান করছো, ছি। রাইলি তো এইসব দেখে মজা নিচ্ছিল। বৃদ্ধটি মিথ্যা কথা বলে এবং বলে যে আসলে এটা আমার ওষুধ কেনা টাকা, আমি কোনো টাকা চুরি করিনি। কোকো বলে যে স্যারেন, তোমার তো টাকার অভাব নেই, তাহলে এরকম করছো কেন? এবং সে গিয়ে বৃদ্ধটিকে ওঠায়। স্যারেন বলে যে কোকো, তুমি কি বোকা? ও চোর। কোকো বলে যে তুমি আমাকে বোকা বললে এবং সে আবারও চাবুক চালাতে যায়। স্যারেন তখনই একটা ছাতা দিয়ে নিজেকে গার্ড করার চেষ্টা করে এবং ততক্ষণে চোরটা ছুটে পালায়। স্যারেন চোরের পিছনে ছুট লাগায় এবং কোকো স্যারেনের পিছনে ছুট লাগায়। এবার কোকো তো স্যারেনের সামনে এসে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্যারেন তার হাত ধরে নেয় এবং বলে যে ভুলে যাবে না আমি কিন্তু তোমার বৌদি। এবং তাদের মধ্যে প্রচন্ড মারামারি শুরু হয়ে যায়। কোকো বলে যে আমি তোমাকে ছাড়বো না, তুমি রাইলি আর দাদার বিয়েটা হতে দিলে না, রাইলি আমার বন্ধু, ওকে তুমি বুলি করছো। স্যারেন বুঝতে পারে যে তার মানে হয়তো রাইলি এর পিছনে কিছু মদত দিয়েছে। এবার স্যারেন বলে যে চুপ করো, তোমার টোকেনটা কোথায়? অর্থাৎ রাজকুমারীর কোমরে তার যে টোকেন বা সিল বা পরিচয়পত্রটা ছিল সেটা সেখানে আর ছিল না। রাজকুমারী কোকো দেখে যে সেইটাও চোরটা চুরি করে নিয়েছে। এবার তো কোকো বুঝতে পারে যে লোকটা সত্যিই চোর এবং তারা দুজন মিলে গিয়ে লোকটাকে ধরে। কোকো বলে যে তোমার এত সাহস আমার জিনিস চুরি করার? তখনই বৃদ্ধটি একটি ছুরি বার করে কোকোর উপর হামলা করতে চায়, কিন্তু স্যারেন খালি হাতেই ছুরিটা ধরে নেয়, ফলে তার হাত কেটে রক্ত পড়তে থাকে। ততক্ষণে চাও সেখানে চলে আসে এবং চোরটিকে বন্দি করা হয়। হান্স স্যারেনকে বাড়ি নিয়ে যায়। এবার চেস তখন জানায় যে চোরটির কাছে চোরাই মাল ছাড়াও আরো 100 টাকা পাওয়া গেছিল এবং তাকে মারধর করে জানা গেছে কোনো এক মহিলা তাকে কাজে লাগিয়েছিল। অর্থাৎ পুরোটাই রাইলির প্ল্যান ছিল। কোকো বুঝতে পারে এটা তার মানে রাইলির কাজ। রাইলি কোকোকে ব্যবহার করেছে। সে বলে যে দাদা, আমি কাল সকালে এসে স্যারেনের কাছে ক্ষমা চাইবো। এবার এই বলে সে তো চলে যায়। চেস বলে যে রাজকুমার, আমি কি তাহলে স্যারেনকে ওর ঘরে পাঠানোর ব্যবস্থা করব? এবং রাজকুমার বলে যে না, স্যারেন আজ থেকে আমার ঘরেই থাকবে। চেস বলে যে আপনি কি তাহলে স্যারেনকে পছন্দ করতে শুরু করেছেন? রাজকুমার বলে তা আমি জানি না, তবে ও যখন কষ্ট পায় আমারও খারাপ লাগে। চেস বলে যে রাজকুমার, স্যারেন তো বলেছিল আপনার উপর বিষ প্রয়োগ করা হয়েছে, কিন্তু কে বা কারা করেছে সেটা আমি অনেক অনুসন্ধান করেও খুঁজে পাচ্ছি না। চাও বলে যে একমাত্র আমার কাছের লোকেদেরই সুযোগ আছে আমার উপর বিষ প্রয়োগ করার, আর সেটা আমার বাড়ি আর রাজপ্রাসাদ বাদে আর কেই বা হতে পারে। আমার বাড়ির যদি কেউ না হয় তাহলে নিশ্চয়ই প্রাসাদেরই কেউ, তুমি সেখানে গিয়ে খোঁজ নাও।
এবার পরের দিন সকালে উঠেও শ্যারন দেখে সে তো রাজকুমারের বিছানায় এবং রাজকুমার তার সাথে ক্লোজ হতে চায়, কিন্তু শ্যারন তাকে তাদের এগ্রিমেন্টের কথাটা মনে করিয়ে দেয়। রাজকুমার বলে যে সে যাই হোক, তুমি আজ থেকে আমার এখানেই শোবে, কারণ আমার উপর বিষক্রিয়া করা হয়েছে। আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তো সেই দায়িত্ব তোমার নাকি। এবার পরবর্তী দৃশ্যে আমরা হান্স, ক্লোই এবং শ্যারনকে দেখতে পাই। শ্যারন তার ছেলে মেয়েদের বলে যে শোনো, আজকে আমরা অনেক বড় একটা কাজ করতে চলেছি, তোমরা আমার সাথে চলো। এবং সে তার ছেলে মেয়েকে নিয়ে বাজারের একটি রেস্টুরেন্টের সামনে আসে, যেটা কিনা বন্ধ হয়ে গেছিল। শ্যারন মনে মনে ভাবে যে এটা খুবই ব্যস্ত একটা জায়গা এবং এখানে খুবই ভালো ব্যবসা হবে, রেস্টুরেন্ট খুললে অনেক পয়সা কামানো যাবে। হান্স বলে যে মা, তুমি এত পয়সা কামানোর কথা ভাবছো কেন? আমি বড় হয়ে তোমার জন্য অনেক খাটনি করব। ক্লোই বলে যে হ্যাঁ মা, আমরা তোমার জন্য অনেক পয়সা কামাবো। শ্যারন তাদের আদর করে বলে যে তা তো আমি জানি, কিন্তু এখন যদি আমি স্বাবলম্বী না হই তাহলে তো হবে না। এবং সে দোকানে গিয়ে রেস্টুরেন্টটা কিনে নেওয়ার কথা বলে। লোকটি বলে যে তুমি কি পাগল? চারিদিকে বন্যার জন্য লোকজন সব দোকান বেচে দিচ্ছে, আর তুমি দোকান কিনতে চাইছো? শ্যারন বলে যে সেসব তুমি বাদ দাও, তুমি বলো কত দাম চাই। এবার লোকটা ভাবে যে দাম তো কমিয়েও আমি বিক্রি করতে পারছি না, তার চেয়ে ভালো এনার কাছেই বিক্রি করে দিই। এবং শ্যারন 100 মুদ্রার বদলে রেস্টুরেন্টে কিনতে যায়, কিন্তু তখনই সেখানে রাইলি আসে এবং বলে যে আমি 200 মুদ্রা দেব। শ্যারন তখনই বলে ওঠে যে ঠিক আছে, তাহলে আমি 300 মুদ্রা দেব। এবং তখন রাইলি বলে যে আমি 500 মুদ্রা দেব। আসলে রাইলি রেস্টুরেন্ট কিনে কিছুই করতো না, সে কেবল মাত্র শয়তানি করতে এসেছিল। এবার শ্যারনের কাছে তো এর চেয়ে বেশি টাকা আর ছিল না। রাইলি বলে যে কি হলো দিদি, আর কি এগোবে না? কেন, রাজকুমার কি তোমাকে টাকা পয়সা দেয় না নাকি? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, এটা আজ থেকে আমার দোকান। শ্যারন রাইলিকে এক ঘুষি মেরে তার চোখ লাল নীল করে দেয় এবং বলে যে আমি বেরোবো না, আমি আগে এখানে এসেছি, তুমি এখান থেকে বেরোবে। এবার তখনই সেখানে রাজকুমারী কোকো আসে এবং রাইলিকে এক লাথি মেরে ফেলে দেয়। কোকো আসলে শ্যারনের জন্য উপহার স্বরূপ অনেক দামি দামি মুক্ত, রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা এইসব এনেছিল, কারণ কোকো তো শ্যারনকে ভুল বোঝার জন্য ক্ষমা প্রার্থী ছিল। রাইলি বলে যে রাজকুমারী, এগুলো কি আমার জন্য এনেছেন নাকি? কোকো বলে যে তোমাকে দেখলেও আমার বমি আসে, কখনো আমার সাথে আর বেশি চালাকি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে মজা দেখাবো। এবং সে রাইলিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। শ্যারন কোকোকে বলে যে আমি তোমার থেকে টাকা পয়সা নিতে পারবো না, কারণ আমি সৎ পথে অর্থ উপার্জন করতে চাই, কিন্তু তুমি এই টাকাটা আমার কাছে রাখতে পারো ইনভেস্টমেন্ট হিসেবে, এটার সাহায্যে আমরা খুব ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারি। এবং কোকো তাতে রাজি হয়ে যায় এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। তখনই চেজ এসে শ্যারনকে খবর দেয় যে প্রাসাদে তাদের ডেকে পাঠানো হয়েছে। এবং শ্যারন বলে যে হঠাৎ এমন কি হলো যে প্রাসাদে ডাকা হলো? কোকো বলে যে চারিদিকে যে এত বন্যা হচ্ছে তা নিয়ে বাবা খুবই চিন্তিত, আর তাছাড়া চারিদিকে প্লেগও হচ্ছে, তাই জন্যই বাবা মনে হয় তোমাদের ডেকে পাঠিয়েছে। এবার শ্যারন তো প্রাসাদে গিয়ে পৌঁছায়। প্রাসাদে গেলে হ্যান্সলেট তাকে বলে যে এটা কিন্তু কোনো কবিতা বা ধাঁধা না যে তুমি সহজেই সলভ করে ফেলবে। শ্যারন বলে যে চিন্তা করো না, আমি কিছু না কিছু উপায় বার করব। এবার সভাসদরাও বলতে থাকে যে বন্যা পরিস্থিতি কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা অবস্থা, এর মধ্যে একটা মহিলাকে কখনোই নাক গলাতে দেওয়া উচিত না। অন্য একজন সভাসদ বলে যে যদিও শ্যারন ডিওগো সাম্রাজ্যের সমস্যাটা ভালোই সমাধান করেছিল, কিন্তু আলটিমেটলি ও তো একটা মেয়ে। শ্যারনের বাবাও এমনকি বলে যে আমার মেয়েকে আমি ভালো করে চিনি, ও কোনো কমবেন না। হ্যান্সলেট বলে যে আপনি কি ভুলে গেলেন, ও কিন্তু 3টে চ্যালেঞ্জ খুব ভালোভাবেই সমাধান করেছিল। রাজা মশাই তখন সবাইকে চুপ করিয়ে বলেন যে অনেক হয়েছে, তোমরা নিজেরা যদি কোনো উপায় বার করতে পারতে তাহলে কি শ্যারনকে ডাকতে হতো? শ্যারন, তুমিই বলো আমাদের কি করা উচিত। শ্যারনের বাবা বলে যে মহারাজ, আমি আমার মেয়েকে চিনি, আগের বার ও ভাগ্যক্রমে ওইসব করে ফেলেছে, কিন্তু একটা মেয়েকে এই সমস্ত ন্যাশনাল অ্যাফেয়ারে ঢুকতে দেওয়া একদমই ঠিক না। শ্যারন বলে যে বাবা, তুমি কি সত্যিই আমাকে চিনতে পেরেছো? তার বাবা বলে যে হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই মোটা গাধা একটা মেয়ে ছিলে, তোমাকে আমি চিনবো না? শ্যারন বলে যে ঠিক আছে, তাহলে আজ আমি তোমাকে দেখিয়ে দেব আমি আসলে কি। সে বলে যে মহারাজ, আমি যদি সত্যি এই সমস্যার সমাধান করতে পারি তাহলে আমি কি পুরস্কার পাবো? মহারাজ বলেন যে তোমার কি চাই বলো, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। এবং শ্যারন বলে যে আমার একটা ব্ল্যাঙ্ক ইম্পেরিয়াল এডিক্ট চাই, অর্থাৎ এমন একটা চুক্তি যেটায় শ্যারন নিজের থেকে কোনো একটা নিয়ম কানুন বানাতে পারবে। এবার সবাই বলে ওঠে যে এইটা কখনো আজ অব্দি কাউকে পুরস্কার স্বরূপ দেওয়া হয়নি,
মেয়েটার সাহস তো কম না, কিছু করলোই না আর এখনই পুরস্কার চাইছে। মহারাজা কিন্তু সবাইকে চুপ করায় এবং বলে যে ঠিক আছে শ্যারন, আমি তোমাকে সেটাই দেব, তুমি বলো যে সমাধানটা কি। এবং শ্যারন তখন সবাইকে বোঝায় যে কিভাবে নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখতে হয় এবং সাধারণ মানুষদেরও আরো বেশি করে বৃক্ষরোপণ করতে হবে যাতে মাটির দৃঢ়তা বজায় থাকে। সবাই বলে যে এইসব আবার কি, এইসব করে আবার কখনো বন্যা আটকানো যায় নাকি? শ্যারন বলে যে হ্যাঁ, খুব সোজা, এবং সে ছবি এঁকে সবাইকে বুঝিয়ে দেয় যে কিভাবে ড্যাম বানাতে হবে যাতে বন্যা আটকানো যাবে। তাই দেখে মহারাজ হ্যান্সলেট, মহারানী সবাই ভীষণ খুশি হয়। মহারানী তাকে বলে যে শ্যারন, আজ রাতে তুমি আমার সাথে ডিনার করো, আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। এবং এখান থেকেই কিন্তু আমাদের গল্পের মেন কূটনীতি শুরু হয়। এবার আমরা ডিনারের দৃশ্য দেখতে পাই। শ্যারন ভাবে যে হঠাৎ করে রানীমা এভাবে কেন আমাকে ডাকলো। মহারানী বলে যে তোমার আর চাওয়ের এত ভালো সম্পর্ক দেখে আমি খুব খুশি, কিন্তু তোমাকে আমার কিছু জিনিস জানানোর আছে যেগুলো তুমি জানো না। এবং মহারানী বলে যে তিনি চাওয়ের আসল মা নন, চাওয়ের আসল মা কোল্ড প্যালেসে আছে। কোল্ড প্যালেস বলতে প্রাসাদের ভিতর এমন একটা জায়গা যেখানে কোনো মহারানীকে বা কোনো রাজকীয় সদস্যকে শাস্তি স্বরূপ রাখা হতো। সেখানে ভালো কোনো ব্যবস্থা বা ভালো খাবার দাবার ইত্যাদি অ্যাভেলেবেল থাকতো না। মহারানী বলে যে কোল্ড প্যালেস একটা গভীর সমুদ্রের মতো। সত্যি বলতে মহারাজের কিন্তু একাধিক সন্তান হয়েছিল এবং তাদের মধ্যে অনেকে মারাও গেছে। শেষ অবধি শুধু কোকো, হ্যান্সলেট আর চাওই বেঁচে আছে। কোকো আর হ্যান্সলেট তো আমার সন্তান, কিন্তু চাও মহারাজের উপপত্নী হোলিয়েনের সন্তান, যাকে কিনা কোল্ড প্যালেসে থাকতে হয়। হোলিয়েন খুবই হিংসুটে একজন মহিলা ছিল। আমরা একসাথেই প্রেগনেন্ট হয়েছিলাম। যেদিন আমার বাচ্চা হবে ও আমার প্রাসাদে আগুন লাগানোর ব্যবস্থা করেছিল, তাই জন্যই ওকে শাস্তি স্বরূপ কোল্ড প্যালেসে রাখা হয়। আমি চাওকে নিজের ছেলের মতোই দেখেছি। কিছুদিন হলো তুমি সবার নজরে আসছো, সবাই তোমাকে হিংসা করতে পারে, তাই তুমি কিন্তু সাবধানে থেকো। এবং মহারানী শ্যারনকে উপহার স্বরূপ একটা খুব সুন্দর ব্যাঙ্গেল গিফট করে, কিন্তু অদ্ভুতভাবে সেই বালাটিতে একটা গন্ধ ছিল যেটা কিনা শ্যারনের খুব চেনা চেনা লাগে। শ্যারন আর চাও তো বাড়ি ফিরে আসে এবং শ্যারন চাওয়ের খুব কাছে গিয়ে তাকে শুঁকতে শুরু করে। চাও বলে যে এটা তুমি কি করছো? শ্যারন বলে যে তোমাকে কে বিষ দেওয়ার চেষ্টা করছিল সেটা কি তুমি বুঝতে পেরেছো? চাও বলে যে না, আমি তো লোক লাগিয়েছিলাম, কিন্তু সন্দেহজনক কাউকেই পাইনি। শ্যারন বলে যে আমি মনে হয় জানি সেটা কে, এবং শ্যারন তার বালাটা চাওকে দেখায়। চাও সেটা শুকে দেখে বলে যে গন্ধটা তো খুবই চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় শুকেছি বুঝতে পারছি না। শ্যারন সঙ্গে সঙ্গে তার মাথার কাঁটাটা দিয়ে রাজকুমারের আঙুলে একটা ফুটো করে, যেখান থেকে এক ফোঁটা রক্ত বেরিয়ে আসে, এবং সেই রক্তের গন্ধ ও বালার গন্ধ একদম সেম ছিল। রাজকুমারকে যে বিষ দেওয়া হচ্ছিল তারই হালকা একটা গন্ধ রাজকুমারের রক্তে ছিল, যেটা কিনা এই বালাতেও ছিল। শ্যারন বালাটা খুলে তার চিমটের সাহায্যে সেখান থেকে একটি পোকা বার করে। চাও বলে যে এটা কি? তখন শ্যারন বলে যে এটা এমন একটা পোকা যেটা তোমার অজান্তে তোমার দেহে ঢুকে যাবে এবং কিছু সময় পর তোমার রক্ত মাংস খেয়ে তোমাকে ভেতর থেকে ঝাঁঝরা করে দেবে, এবং এরকমই একটা পোকা তোমার দেহে ঢোকানো হয়েছে। চাও বলে যে কিন্তু মহারানী হঠাৎ আমার সাথে এমন কেন করবে? তখনই হঠাৎ চাওয়ের পিঠের দিকে প্রচন্ড অস্বস্তি শুরু হয়। শ্যারন সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে রাজকুমারের দেহের ভেতরে থাকা পোকাটার জন্যই এমন হচ্ছে। সে সঙ্গে সঙ্গে একটা সার্জিক্যাল নাইফ নিয়ে রাজকুমারের পিঠের একটি অংশ কেটে দেয় এবং তার পাশে তার বালাতে থাকা পোকাটা রেখে দেয়, এবং এই পোকাটা থাকার ফলে রাজকুমারের দেহের ভেতরের পোকাটা বেরিয়ে আসে এবং শ্যারন সেগুলোকে ফেলে দেয়। চাও বলে যে আমি তো কখনোই রাজা হতে চাইনি, তাহলে আমার সাথে কেন রানীমা এমন করছে? শ্যারন বলে যে মহারানী আজকে আমাকে তোমার মায়ের ব্যাপারে অনেক কিছু বলেছে, যে উনি কোল্ড প্যালেসে বন্দি এবং ওনার মানসিক সমস্যা আছে এইসব। এবার আমরা রাজপ্রাসাদের দৃশ্য দেখতে পাই। মহারানী শেরি কোল্ড প্যালেসে চাওয়ের মা হোলিয়েনের সাথে দেখা করতে এসেছিল। সে বলে যে আজ তোমার ছেলের বউয়ের সাথে দেখা করে ওকে একটা গিফট দিলাম। হোলিয়েন বলে যে তোমাকে আমি চিনি না, কেন আমার ছেলের বউয়ের থেকে ভয় পেয়েছো নাকি? শেরি বলে যে ভুলে যেও না, তুমি এটাই ডিজার্ভ করো। 20 বছর আগে তোমার জন্যই আমার প্রথম সন্তান মারা গেছিল। তোমার জ্বালানো আগুনে শুধু আমি না, হ্যান্সলেটও মারা যেতে পারতো। হোলিয়েন বলে যে আমি বন্দি হয়েছি তো কি হয়েছে, আমি যতদিন বেঁচে আছি আমি হার মানব না।
শেরি তাকে বলে যে তুমি বেঁচে থেকে কি করবে যদি তোমার ছেলেই না বেঁচে থাকে? নিজের চোখের সামনে সন্তানকে মরতে দেখতে কেমন লাগে সেটা তুমি এবার বুঝবে। হলিয়েন চেঁচাতে থাকে এবং কাঁদতে থাকে যে না, আমার ছেলেকে কিছু করবে না। শেরি সেখান থেকে চলে যায়। হলিয়েন কাঁদতে কাঁদতেই হঠাৎ কুটিল হাসি হাসতে শুরু করে এবং বলে যে শেরি, তুমি যদি জানতে পারো যাকে তুমি মারতে যাচ্ছ সেই তোমার আসল ছেলে, তাহলে কি করবে? ওদিকে আমরা চাওকে দেখতে পাই। চাও শ্যারনকে বলে যে আমি 7 বছর অবধি আমার মায়ের সাথে কোল্ড প্যালেসেই কাটাতাম। তারপর বাবা আমাকে এই প্রাসাদে নিয়ে আসে আর আমি মাসে একবার করে মায়ের সাথে দেখা করতে যেতাম। কিন্তু মা আমাকে প্রচন্ড অত্যাচার করতো, মারতো, বকতো, এমনকি মেরে একবার আমার পাও ভেঙে দিয়েছিল। চাও বলে যে ছোটবেলার এই ট্রমার জন্যই হয়তো আমি নিজের সন্তানদেরও প্রথমে ভালোবাসতে পারিনি। কিন্তু শ্যারন, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ডিভোর্স দিও না, কেমন? এবার শ্যারনের তো এই কথা শুনে মনটা বেশ ভালোই লাগছিল। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্যারন রাজকুমারী কোকোর সাথে দেখা করতে আসে। কোকো তো শ্যারনের কথা মতো বন্ধ হয়ে গেছে এমন সব দোকানের খোঁজ নিয়ে রেখেছিল, কারণ তারা তো ঠিক করেছিল তাদের বিজনেসটা তারা অনেক বড় করবে। শ্যারন বলে যে সবাই তো বন্যা আসবে ভেবে সস্তায় দোকান বিক্রি করে দিয়েছে, এবার সবাই বুঝবে যখন আমাদের ব্যবসা ভালো চলবে। কোকো বলে যে বন্যা তো টলানো গেছে, কিন্তু এই যে প্লেগ আসছে, এই পোকাদের হাত থেকে আমরা কি করে বাঁচবো? এবং তখনই জানলায় প্লেগের একটি পোকা এসে বসে। শ্যারন সেটা ধরে বলে যে আরে এটা তো ক্রফিশ, আমি ভাবছিলাম আমার রেস্টুরেন্টের সিগনেচার ডিশ কি থাকবে, এবার বুঝে গেছি কি থাকবে। কোকো আর রাজকুমার হ্যান্সলেট তো পোকা দেখেই লুকিয়ে পড়ে যে শ্যারন এটা নিয়ে কি করতে চাইছে, কিন্তু শ্যারন সেই পোকা ধরে রান্না করতে শুরু করে। হান্স বলে যে মা, তুমি অনেকদিন ধরে কম খাচ্ছ, ডায়েট করছো, তাই জন্য কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? পোকাও খাবে? কোকো বলে যে এটা কি খাওয়া যাবে নাকি? এবং শ্যারন তাদের পোকাটা খুব সুন্দর করে রান্না করে খোলস ছাড়িয়ে কিভাবে খেতে হয় সেটা দেখায়। অনেকটা চিংড়ি মাছের মতো ছিল পোকাটা। এবার কোকো আর হান্স তো সেটা খেতে চায় না, কিন্তু শ্যারনের মেয়ে ক্লোই বলে যে মা, তুমি আমাকে দাও, তুমি যদি আমাকে বিষও দাও আমি খেয়ে নেব। কিন্তু সেটা খেয়ে সে বুঝতে পারে যে জিনিসটা কতটা টেস্টি। এবার শ্যারন তো তার ছেলে হান্সকেও একটা পোকা খাইয়ে দেয়। হান্সের তো সেটা খেতে বেশ টেস্টি লাগে। কোকো তাকে জিজ্ঞাসা করে যে হান্স, এটা কি খেতে ভালো? হান্স বলে যে না, এটা খেতে একদম ভালো না, আমি বরঞ্চ পুরোটা গিয়ে বাবাকে দিয়ে দিই। এবং সে পুরো বাটি নিয়ে দৌড় দেয়। কিন্তু তারপরেই শ্যারন কোকোকে একটা পোকা খাওয়ায়। কোকো বুঝতে পারে যে এটা তো খুব টেস্টি। হান্স তো দুষ্টুমি করে পুরো বাটিটা নিয়ে পালিয়েছে। এবার এইভাবে তো প্লেগের সমস্যাও মেটানো গেল। এবার কোকো প্রাসাদে ফিরে আসে এবং দেখে যে তার মা এবং রাইলি একসাথে। শেরি বলে যে কি ব্যাপার কোকো, তুমি সারাদিন একটা রাজকুমারী হয়ে এদিক ওদিক কোথায় ঘুরে বেড়াও? কোকো বলে আমি তো শ্যারনের সাথে ছিলাম, ও কিন্তু খুব ভালো মা, তুমিও ওর সাথে মিশে দেখো, খুব ভালো লাগবে। কিন্তু শেরি তাকে বলে যে ওর সাথে মেশার এমন কিছুই নেই, তোমার সাথে কি রাইলির কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলে সেটা মিটিয়ে নাও। কোকো বলে যে রাইলি, তুমি আমার মায়ের সামনে অভিনয় করতে পারো, ভালো সাজতে পারো, কিন্তু আমাকে কিন্তু বোকা বানাতে পারবে না। শেরি তাকে বলে যে কোকো, তুমি নিজের কথা না ভাব, তোমার দাদার কথা ভাবো, রাইলির সাথে ওর বিয়ে হলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। এবার চেস ওদিকে খবর দেয় যে কোকোকে গৃহবন্দী করা হয়েছে, তাকে বাইরে যেতে দেওয়া হবে না। শ্যারন বুঝতে পারে যে তার সাথে বেশি মেলামেশা যাতে কোকো না করতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। চাও বলে যে তাহলে তোমার রেস্টুরেন্ট ওপেনিং এর দিনেই শুধু আমিই থাকবো, তাই না? শ্যারন বলে যে না না, তোমাকে আসতে হবে না, তুমি গেলে বিক্রি বাটা কমে যাবে। চাও বলে যে তুমি বিক্রি করতে এত আগ্রহী, তা তোমার কত টাকা চাই বলো, এই ম্যানশনটা তোমায় দিয়ে দিলে হবে? শ্যারন বলে যে না না, ম্যানশন লাগবে না, আমাকে ওইটা দাও, ওটা তুমি সর্বক্ষণ হাতে নিয়ে বসে থাকো। শ্যারন আসলে সেই পাজলটার কথা বলছিল এবং শ্যারন সেই পাজলটা নিয়ে একবারেই সেই পাজলটা সলভ করে ফেলে। আসলে পাজলটাতে ছিল যে কে কত তাড়াতাড়ি সবকটা পার্ট আলাদা করতে পারবে, সবচেয়ে সহজ উপায়। এবং শ্যারন চেজের তলোয়ারটা নিয়ে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে একবারেই সেটা খুলে ফেলে। চাও বুঝতে পারে যে তাহলে এটাই তার মনের মানুষ এবং সে শ্যারনকে জড়িয়ে ধরে। কিন্তু শ্যারন তার কাঁধে কামড়ে দিয়ে পালায় এবং বলে যে না না, আমরা এত মেলামেশা করতে পারবো না। এবার অন্যদিকে আমরা রাইলিকে দেখতে পাই। সে তার বাবাকে বলে যে বাবা, শ্যারন কিন্তু খুব বাড়াবাড়ি করছে, আমার সাথে রাজকুমারীর বিয়েটাও হতে দিল না, সব জায়গায় আমাকে অপমান করছে, এমনকি রাজকুমারী কোকোর সাথেও আমার সম্পর্কটা খারাপ করে দিল।
তার বাবা বলে যে ঠিকই, আমাকেও রাজসভায় সবার সামনে অপমান করলো, ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে। এবার আমরা শ্যারনের নতুন রেস্টুরেন্টের ওপেনিং এর দৃশ্য দেখতে পাই। সেই দিন সেখানে কোকো উপস্থিত ছিল। যতই হোক তারা তো বিজনেস পার্টনার ছিল। এবার শ্যারন তো তার রেস্টুরেন্ট ওপেনিং এর দিনে লোকজনকে নানা রকম অফার দেয়, যে 30% অফ, একজন খেলে আর একজনের ডিশ তার সাথে ফ্রি, এমনকি তাদের ফ্রিতে সেই পোকাটিও খাওয়ানোর কথা বলে। এবার লোকজন তো প্রথমে কেউই খেতে চায় না, কিন্তু শ্যারন তাদের খেয়ে দেখায় এবং সবাই সাহস করে খায় এবং তাদের তো সেটা খেতে দারুণ লাগে। শ্যারন আর কোকো মিলে দারুণভাবে তাদের রেস্টুরেন্ট চালাতে থাকে। তখনই সেখানে হ্যান্সলেট আসে এবং সে রেস্টুরেন্ট খোলার জন্য শ্যারনকে কিছু উপহারও দেয়। চেস লক্ষ্য করে যে হ্যান্সলেট আজকাল শ্যারনের দিকে একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং সে সেটা রাজকুমার চাওকে বলতে চায়। কিন্তু রাজকুমার চাওকে খুঁজতে খুঁজতে সে এসে দেখে যে চাও রেস্টুরেন্টের পিছনের গলিতে দাঁড়িয়ে এবং সে সাধারণ মানুষদের টাকা দিচ্ছে তার বউয়ের রেস্টুরেন্টে যাওয়ার জন্য, যাতে প্রথম দিন লোকজন কম হলে শ্যারনের মন খারাপ না হয়। কিন্তু তখনই একজন মহারাজের কর্মচারী সেখানে আসে এবং চাওকে খবর দেয় যে বন্যার জন্য যে বাঁধ দেওয়া হয়েছিল তা ভেঙে গেছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্যারন দিন শেষে তার রেস্টুরেন্টের সমস্ত হিসাব নিকেশ করে বাড়ি ফিরে আসে এবং সে বাড়ি ফিরে এসে স্নান করছিল। কিন্তু অন্যদিকে চাও অত্যন্ত মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে, তাকে সামলানোই যাচ্ছিল না। কিন্তু কেন সে এত মদ খেয়েছিল? আসলে বন্যার বাঁধ ভেঙে যাওয়ায় মহারাজ হুকুম দিয়েছিলেন যে শ্যারনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাই জন্যই চাও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। চেস তাকে জিজ্ঞাসা করে যে রাজকুমার, তাহলে আমরা কি করব? চাও তাকে বলে যে কাল বাচ্চা কাচ্চা সমেত আমি শ্যারনকে অনেক দূরে পাঠিয়ে দেবো আর ওদের সমস্ত শাস্তি আমি নিজের ঘাড়ে নিয়ে নেবো। চাও তো মদ্যপ অবস্থাতেই শ্যারনের স্নান ঘরে গিয়ে ঢোকে। শ্যারন ভাবে যে তার দাসী এসেছে এবং সে বলে যে আমার পিঠটা একটু ম্যাসাজ করে দাও তো। কিন্তু চাওয়ের হাতের ছোঁয়া পেয়ে শ্যারন বুঝতে পারে যে এটা তো তার দাসী না এবং তাদের মধ্যে সেখানে একটা রোম্যান্টিক মোমেন্ট সৃষ্টি হয় এবং তারা সেই রাতে প্রথমবারের মতো রোম্যান্স করে। চাও তো জানতো যে এটাই তার শ্যারনের সাথে শেষ রাত। পরদিন সকালে ঘুমন্ত অবস্থাতেই শ্যারনকে সে গাড়িতে তুলে দেয়। তার বাচ্চাদের সে বলে যে তোমাদের একটা সুন্দর জায়গায় আমি বেড়াতে পাঠাচ্ছি, তোমরা মায়ের সাথে সেখানে বেড়াতে যাও। চাও হান্সের হাতে একটা চিঠি দিয়ে দেয় এবং বলে যে মা ঘুম থেকে উঠলে মাকে এই চিঠিটা দিয়ে দিও। এবার শ্যারন ঘুমন্ত অবস্থাতেই চেস গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এবার শ্যারনের ঘুম ভাঙলে হান্স তাকেও চিঠিটা দেয়। শ্যারনের তো মনটা বেশ ভালো ছিল, কারণ রাতের বেলা তারা একটা সুন্দর মোমেন্ট কাটিয়েছে। কিন্তু চিঠি খুলে শ্যারন দেখে যে সেখানে চাও ডিভোর্সের কথা লিখেছে। চাও লিখেছে যে আমরা হয়তো সত্যিই কখনো এক হতে পারবো না, তাই আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। তুমি খুবই ভালো একটা মেয়ে আর সুন্দরীও, তুমি নিশ্চয়ই একটা খুব ভালো ছেলে পেয়ে যাবে। তুমি যত পারো এখান থেকে দূরে চলে যাও এবং সেখানে গিয়ে ভালো একটা জীবন কাটাও। আর চিঠি পড়ে তো শ্যারনের সন্দেহ হয় যে হঠাৎ এমন কি হলো যে চাও তাকে জীবন থেকেই তাড়িয়ে দিচ্ছে এবং সে চেসকে সবকিছু জিজ্ঞাসা করে। চেস তাকে সব সত্যি কথা বলে যে বন্যায় একাধিক লোক মারা গেছে এবং আপনাকে বাঁচানোর জন্যই চাও আপনার সমস্ত শাস্তি নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে। শ্যারন বলে যে তা কি করে সম্ভব? আমি তো বাঁধের জন্য খুবই ভালো ডিজাইন বানিয়েছিলাম, নিশ্চয়ই কেউ কিছু একটা গন্ডগোল করেছে। তখনই তার ছেলে হান্স বলে যে মা, তোমার কাছে তো এখনো গোল্ডেন টোকেন অফ পার্ডনটা রয়েছে, মানে যেই টোকেনের সাহায্যে একবারে শাস্তি মুকুব হয়ে যেতে পারে। শ্যারন সেই টোকেনটা চেসকে দেয় এবং বলে যে তুমি যেখানে যেখানে বাঁধ ভেঙেছে সেখানে যাও এবং সেখানে গিয়ে ভালো করে ইনভেস্টিগেট করো যে কি সমস্যা হয়েছে। এবং সেই তার বাচ্চাদের নিয়ে রাজসভার দিকে রওনা দেয়। ওদিকে আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই। চাওকে তার বাবা 100 চাবুকের বাড়ি মারার শাস্তি দিয়েছিল। হ্যান্সলেট তার বাবাকে বলে যে মহারাজ, ভালো করে তদন্ত না করে আমাদের কি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে? কিন্তু তখনই শ্যারনের বাবা হেনরি বলে যে মহারাজ, নিয়ম তো সবার জন্য একই হওয়া উচিত। এত কটা মানুষের প্রাণ কিন্তু কোনো ছেলে মানুষই খেলা না। এবং এর জন্য মহারাজ চাওয়ের মৃত্যুদণ্ড ঘোষণা করেন। কিন্তু তখনই শ্যারন রাজপ্রাসাদে উপস্থিত হয়, কিন্তু রাজপ্রাসাদের গেটেই সৈন্যরা তাকে আটকে দেয় এবং সেখানে মহারানী শেরি আসে। মহারানী বলে যে শ্যারন, তোমার এসে এখানে কোনো লাভ নেই, তুমি যথেষ্ট বুদ্ধিমান একটা মেয়ে। আমি কিন্তু তোমার প্রাণ চাই না, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি চাওয়ের প্রাণ নিতে চাই। শ্যারন বলে যে কেন,
আপনি উপপত্নী হোলিয়েনের থেকে বদলা নিতে চাইছেন? শেরি বলে যে হ্যাঁ, তুমি যথেষ্ট চালাক, বুঝে গেছো তাই না? শ্যারন বলে যে কিন্তু হোলিয়েন তো আপনার কোনো ক্ষতি করতে পারেনি, আগুন জ্বালালেও আপনি বা আপনার সন্তান তো বেঁচে গেছিল। শেরি বলে যে না, হোলিয়েন আমার প্রথম সন্তানকে মেরেছিল, সেটা আমি কোনোদিন ভুলতে পারিনি, তার বদলা আমি নেব। তোমার সাথে যখন চাওয়ের বিয়ে ঠিক হয়েছিল সেটা আমিই দিয়েছিলাম, যাতে চাও কোনো উন্নতি করতে না পারে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি এতটা বুদ্ধিমান হবে। তোমার বাচ্চাগুলো আমার বেশ ভালো লাগে, তুমি কি চাও যে তোমাদের জন্য ওদেরও কোনো ক্ষতি হোক? শ্যারন বলে যে তাহলে কি বন্যার সমস্যার জন্য আপনিই দায়ী? মহারানী বলে যে হ্যাঁ। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে শ্যারন যখন সেই বাঁধের ছবিটা এঁকে দিয়েছিল তখন মহারানী পরে গিয়ে সেখানে কিছু লাইন অ্যাড করে দেন, যার ফলে বাঁধটা ভুল ভাল বানানো হয়। মহারানী বলে যে তুমি যদি আর এক পা বাড়াও আমি তোমাকে ছাড়বো না, তুমি এখান থেকে ফিরে যাও, আমি তোমাকে অনেক ধন সম্পত্তি দেব, তোমার বাচ্চাদের নিয়ে তুমি ভালো থাকো। শ্যারন বলে যে কেন, আপনি কি ভয় পাচ্ছেন আমি মহারাজাকে সবকিছু বলে দেব? মহারানী বলে যে আমি ভয় পাবো? মহারাজার সাথে আমার বহু বছরের সম্পর্ক, তুমি কি ভাবছো উনি তোমার কথা শুনবে? শ্যারন বলে যে ভেতরে আমাকে যেতেই হবে। এবার ততক্ষণে চাওকে তো পিটুনি দেওয়া শুরু হয়ে গেছিল। মহারাজ চাওকে বলে যে শ্যারন এখানে থাকলে তোমাকে কিন্তু কষ্ট পেতে হতো না। চাও বলে যে আমি থাকতেও যদি আমার স্ত্রী সন্তানদের প্রোটেক্টই না করতে পারি তাহলে আমি আর কিসের রাজকুমার? কিন্তু তখনই সেখানে শ্যারন আসে। হান্স আর ক্লোই দেখে যে তাদের বাবাকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। হান্স বলে যে দাদু, তুমি বাবার শাস্তি আমাকে দাও, কিন্তু আমার বাবাকে ছেড়ে দাও। ক্লোই বলে যে হ্যাঁ, আমাকে দাও, আমাকে বেশি টর্চার করো না, আমাকে তাড়াতাড়ি মেরে দাও, কিন্তু বাবার সাথে এরম করো না। মহারাজ ভাবে যে এইটুকুটুকু বাচ্চা, ওদের কি মৃত্যু ভয় নেই? ওরা কি আদেও মৃত্যুর মানে জানে? মহারাজ বলে যে তোমার বাবাকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি, তোমরা জানো তার কি মানে? হান্স বলে যে হ্যাঁ, মৃত্যু মানে আমি কখনো আর বাবা মাকে দেখতে পাবো না, কিন্তু তারাই তো আমাকে জন্ম দিয়েছে, সুতরাং আমি চোখের সামনে তাদের কখনোই কষ্ট পেতে দেখতে পারি না, আমি মরতে ভয় পাই না। শ্যারন বলে যে মহারাজ, এর ভিতর অন্য কোনো ব্যাপার আছে, আমি আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। কিন্তু বাকি সদস্যরা বলে যে না না, আর তো শ্যারনকে কোনো চান্স দেওয়া উচিত না, এতদিন ও গলাবাজি করলো যে এই করবে সেই করবে, আর ওর জন্য এত কটা মানুষ মারা গেল, এক্ষুনি ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। শ্যারন তখনই একজন সৈন্যের তলোয়ার নিয়ে সেই সভাসদের গলায় ধরে এবং বলে যে আমি শুধুমাত্র একটা সুযোগ চাই নিজেকে নির্দোষ প্রমাণ করার। এবার তখনই সেখানে মহারানী শেরি আসে এবং বলে যে শ্যারন, এটা রাজসভা, এখানে এসব করো না। মহারানী বলে যে মহারাজ, এত কটা মানুষের প্রাণ কিন্তু কোনো ছেলে খেলা নয়, এর জন্য একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এবং তখনই চাওয়ের সামনে দুটি বিষ পাত্র হাজির করা হয়। চাও সেই বিষ পাত্র হাতে নিয়ে বলে যে মহারাজ, আমি মরতে প্রস্তুত, কিন্তু আমার একটাই ইচ্ছা, আমার স্ত্রী বা সন্তানদের যেন কিচ্ছু না হয়। মহারাজ বলে যে ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা পূরণ করা হবে। এবার চাও সেই বিষ গ্রহণ করতে যায়, তখনই শ্যারন তার হাত ধরে টানাটানি করতে থাকে যে না, তুমি এটা খেও না, তোমার তো কোনো দোষ নেই। মহারাজের সৈন্যরা শ্যারনকে টেনে সেখান থেকে সরিয়ে দেয়। এবার শ্যারন চাওয়ের হাত ধরে টানাটানি করার ফলে চাওয়ের জামাটা একটু নেমে যায় এবং চাওয়ের কাঁধে আমরা একটা দাগ দেখতে পাই। মহারানী সেই দাগটা দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে তার কিছু পুরনো কথা মনে পড়ে যায়। তার মনে পড়ে যেদিন তিনি সন্তানের জন্ম দিয়েছিলেন তার কাঁধেও এই দাগটা তিনি দেখেছিলেন, কিন্তু তার পরেই আগুন লাগে। আগুন লাগার পর যখন সব ঠিকঠাক হয় এবং তার কাছে তার ছেলেকে আনা, তিনি কালের সেই দাগটা আর দেখতে পাননি। তিনি ভেবেছিলেন যে হয়তো বাচ্চার জন্ম দেওয়ার পরে তিনি একটু ডিজি ছিলেন, হয়তো ভুল দেখেছেন, চোখের ভুল। কিন্তু এতদিন পর চাওয়ের কাঁধে সেই দাগটা দেখে তার পুরনো কথা মনে পড়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে গিয়ে চাওয়ের হাত থেকে সেই বিষ পাত্র ফেলে দেন এবং বলেন যে মহারাজ, আমারও মনে হয় ব্যাপারটা একটু খতিয়ে দেখা উচিত। মহারাজ বলেন যে তা কি করে হয়, আমি যখন একটা কিছু অর্ডার দিয়ে ফেলেছি সেটা আর ফেরানো যাবে না, সে আমার ছেলেই হোক কি যাই হোক না কেন। চাও এক্ষুনি বিষ গ্রহণ করো। এবং চাও আবারও আর একটা বিষ পাত্র নিয়ে সেখান থেকে বিষ খেতে যায়, কিন্তু মহারানীর সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। মহারাজ হুকুম করেন যে এক্ষুনি চাও এবং শ্যারনকে জেলে বন্দি করা হোক, পরে দেখা যাবে যে তাদের কি হবে। এবার মহারানী হয়তো সত্যিকারের অজ্ঞান হননি, তিনি অ্যাক্টিং করেছিলেন যাতে চাওকে তিনি বাঁচাতে পারেন।
এবার আমরা জেলের দৃশ্য দেখতে পাই, যেখানে চাও এবং শ্যারেন বন্দী ছিল। শ্যারেন তার আংটির সাহায্যে একটি মলম আনিয়ে সেই মলম চাওয়ের পিঠে লাগিয়ে দেয়, যাতে চাওয়ের পিঠের ঘাগুলো সেরে যায়। শ্যারেন বলে যে এখন আমাদের একটাই কাজ, কিভাবে এখান থেকে বেরোবো, নিজেদের নির্দোষ প্রমাণ করব, সেটাই ভাবার। এবার শ্যারেনের মনে হয় যে মহারানী যদি চাওকে মারতেই চাইবে, তাহলে হঠাৎ তিনি এমন কেন করবেন। এবার শ্যারেনের মনে পড়ে যে যখনই মহারানী চাওয়ের কাঁধে সেই দাগটা দেখেছিলেন, তারপরে তিনি এরকম মত বদল করেন এবং শ্যারেনের সন্দেহ হয় যে তাহলে হয়তো চাওই মহারানীর আসল সন্তান। এবার মহারানীর জ্ঞান ফিরে আসে এবং তিনি মহারাজকে বলেন যে আমার আপনার সাথে একান্তে কিছু কথা বলার আছে। এবং মহারানী মহারাজকে বলে যে চাওই আমাদের আসল সন্তান। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই। শেরি হোলিয়েনের কাছে গিয়ে বলে যে আজ আমার ইচ্ছা পরিপূর্ণ হয়েছে, তোমার ছেলে বিষক্রিয়ায় মারা গেছে। হোলিয়েন তো প্রচন্ড কান্না করতে শুরু করে দেয় এবং তখনই আমরা দেখতে পাই যে চাওয়ের ডেড বডি সেখানে আনা হয় এবং তার মুখ পুরোই সাদা হয়ে গেছিল। হোলিয়েন চাওয়ের বডির ওপর বসে প্রচন্ড কাঁদতে থাকে, কিন্তু তারপরেই হঠাৎ সে তার কুচিল হাসি শুরু করে এবং বলে যে তোমার কি মনে হয় শেরি তুমি জিতে গেছো? তাহলে তুমিই বলো নিজের ছেলেকে মেরে কেমন লাগছে। শেরি বলে যে কি বলছো তুমি? হেলিয়েন বলে যে যা বলছি সত্যি বলছি। 20 বছর আগে আমরা একই দিনে বাচ্চার জন্ম দিয়েছিলাম এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে 20 বছর আগে কি হয়েছিল। হেলিয়েন তো আসলে মহারাজের উপপত্নী ছিল এবং উপপত্নীর সন্তান কখনোই পরবর্তী রাজা হতে পারে না। হেলিয়েন এবং শেরি একই দিনে বাচ্চার জন্ম দিয়েছিল এবং তখনই হেলিয়েন তার দাসীকে দিয়ে তার বাচ্চা এবং শেরির বাচ্চা এক্সচেঞ্জ করিয়ে নেয়। সেদিন আগুন লাগানোর যে ঘটনাটা ছিল সেটা কেবলমাত্র তাদের সবার মন অন্যদিকে সরানোর জন্য ছিল, যাতে বাচ্চা বদলানোর ঘটনাটা কেউ বুঝতে না পারে। হেলিয়েন যে দাসীটিকে দিয়ে বাচ্চাটি বদলিয়েছিল সেই দাসীটিকে নিজে হাতেই মেরে ফেলে, যাতে এর প্রমাণ কারোর কাছে না থাকে। হেলিয়ানের উদ্দেশ্য ছিল যাতে তার ছেলেই রাজা হয় এবং তার আসল ছেলে হলো হ্যান্সলেট। হেলিয়ান বলে যে এবার তো আর মহারাজের কোনো ছেলেই বাঁচলো না, একমাত্র আমার ছেলে হ্যান্সলেট বেঁচে আছে, ওই রাজা হবে। এবং তখনই সেখানে মহারাজ আসে এবং বলে যে তোমাকে সেই দিনই না মেরে আমি ভুল করেছিলাম। হেলিয়ান বলে যে মহারাজ আপনি আমাকে এবার ক্ষমা করে দিন, আমি তো রাজকুমারের জন্ম দিয়েছি তাই না, ওই তো এবার রাজা হবে। তখনই সেখানে শ্যারেন আসে এবং বলে যে হেলিয়ান তোমার কোনো প্ল্যান কাজ করেনি। এবং তখনই চাও সেখানে উঠে পড়ে এবং বলে যে আমি এখনো বেঁচে আছি। বলে এই পুরোটাই তাদের একটা নাটক ছিল, যাতে হেলিয়ান সত্যি কথাটা সবার সামনে স্বীকার করে, কারণ তা না হলে তো হেলিয়ান সত্যি কথাটা সবার সামনে বলতো না। এবং মহারাজ হেলিয়ানকে মৃত্যুদণ্ড দেন। এবার আমরা রাজসভার দৃশ্য দেখতে পাই। মহারাজ বলে যে হেলিয়ানের সমস্যাটা তো মিটলো, কিন্তু বন্যার সমস্যাটা কি হবে? সেটা তো সত্যি শ্যারেনের দোষেই হয়েছে তাই না? এবং মহারানী তখন সব সত্যি কথা স্বীকার করে যে না, তিনিই সবকিছু করেছিলেন। চাও তখন বলে যে বাবা আমি বন্যা কবলিত এলাকায় যাব এবং সেখানে গিয়ে আমি সব কিছু ঠিক করব। কোথাও কাউকে বলার দরকার নেই যে আমিই পরবর্তী রাজা। আমি চাই লোকজনের সাথে মিশে যেন আমি সবাইকে বুঝতে পারি, রাজা হিসাবে এটা আমার কর্তব্য। এবং চাও ও শ্যারেন দুজনেই সেই বন্যা কবলিত এলাকায় রওনা দেয়। প্রাসাদ থেকে বেরোনোর সময় মহারানী তাদের ডাকে এবং তাদের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই চাও এতদিন ধরে অসুস্থ ছিল। চাও বলে যে মা তোমার কোনো চিন্তা নেই, আমার স্ত্রী কিন্তু খুবই পারদর্শী এবং সে অত্যন্ত ভালো একজন চিকিৎসক। মহারানী তখনই শ্যারেনের থেকে সেই বালাটা ফেরত নিয়ে নেন, কিন্তু বালাটা খুলে উনি দেখেন যে সেখানে কোনো পোকা নেই। মহারানী বুঝতে পারেন তিনি যদিও বা চাও এবং শ্যারেনের ক্ষতি করার জন্যই এটা করেছিলেন, কিন্তু সেটা কোনো কাজে দেয়নি। আর মহারানী তো এতদিন একটা ভুল ধারণা নিয়ে বেঁচেছিলেন যে হ্যান্সলেট তার নিজের ছেলে আর চাও হেলিয়ানের ছেলে। এবার শ্যারেন চাও তাদের ছোট্ট দুটি বাচ্চা নিয়ে বন্যা কবলিত এলাকায় রওনা দেয়, সেইখানে সমস্ত সাধারণ মানুষদের সাহায্য করার জন্য। হান্স আর ক্লোই তো বেশ খুশি ছিল, কারণ তাদের বাবা মা তো এখন এক হয়ে গেছিল। এবার শ্যারেন চাওকে জিজ্ঞাসা করে যে আচ্ছা সত্যি করে বলো তো, আমি কি মোটা থেকে রোগা হয়ে গেলাম বলে তুমি আমাকে বেশি ভালোবাসছো নাকি? চাও বলে যে হ্যাঁ, সেটা আমি অস্বীকার করতে পারি না, কিন্তু এখন থেকে সারা জীবন আমি কেবলমাত্র তোমারই থাকবো। এবং এইভাবেই তাদের ভালোবাসা আর খুনসুটির সম্পর্ক চলতে থাকে এবং আমাদের এই মিষ্টি ড্রামাটা এখানেই শেষ হয়। আচ্ছা
তোমরা কি গেস করতে পেরেছিলে যে এই ড্রামার আসল ভিলেন কে? তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলো না। আর এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।